সাথে। As I requested in our last class যে আমরা আজকে আমাদের একটা টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং সলভ করার ট্রাই করব, এবং এই যেটার পিডিএফ অলরেডি আপনাদের সাথে শেয়ার করা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ইফ ইউ ক্যান ওপেন, আর আমি একটু ওপেন করে দেখাচ্ছি যে আসলে আমরা কোন কোয়েশ্চেনটা সলভ করার ব্যাপারে কথা বলেছিলাম। সো উই টকড অ্যাবাউট টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 7, যেটা আজকে আমরা সলভ করব। ওকে, এন্ড একটা রিকোয়েস্ট ছিল আপনাদের কাছে যে আমরা টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 7টা করব, আমি করে দিব, আমি হেল্প করবো আপনাদেরকে সলভ করার ক্ষেত্রে, বাট আমার রিকোয়েস্টটা ছিল হচ্ছে আপনারা একটু কোয়েশ্চেনটা দেখে আসবেন। কোয়েশ্চেনটা কি পড়া হয়েছে, দেখে আসছেন? মানে অ্যাটলিস্ট আমরা গত 2-3টা ক্লাসে যা যা করলাম কনসলিডেশন রিলেটেড, এই সবগুলো জিনিসের একটা অ্যাকুমুলেটেড কোয়েশ্চেন হচ্ছে এটা, যেখানে আপনি দেখবেন যে কনসিডারেশনটা আছে, যেখানে আপনি দেখবেন ইন্ট্রা গ্রুপ ট্রেডিং আছে, যেখানে আপনি দেখবেন হচ্ছে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টের মধ্যে একটা জিনিস আছে। সো এই জন্য এই কোয়েশ্চেনটা চুজ করা। এটা বেসিক্যালি এক্সাম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন না, বাট এটা আপনাদের একদম নলেজ চেক করার জন্য একটা বেস্ট কোয়েশ্চেন। মানে আপনার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের নলেজ চেক করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট কোয়েশ্চেন ইজ টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 7। সো আমি এক্সাম স্ট্যান্ডার্ড ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন করাবো, বাট এই কোয়েশ্চেনটা আমাদেরকে হেল্প করবে আমাদের এই সবগুলো ওয়ার্কিং এর সাথে কোরিলেশনটা কি সেটা দেখতে, সবগুলো ওয়ার্কিং এর সাথে কি কি পয়েন্ট অ্যাকচুয়ালি রেলেভেন্ট সেটা অ্যাডজাস্ট করতে। সো আমরা অলওয়েজ জানি যে আমরা যখনই কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন নিয়ে কথা বলবো, আমি কি দিয়ে স্টার্ট করবো? আমি কি ফার্স্ট প্রেজেন্টেশনটা দিয়ে স্টার্ট করবো? আমরা জাস্ট জাস্ট স্টার্ট করলাম, জাস্ট স্টার্ট করলাম। আহ, আমরা কখনই আমাদের ফুল প্রেজেন্টেশন দিয়ে স্টার্ট করব না, রাইট? আমরা স্টার্ট করব ওয়ার্কিং গুলো দিয়ে, বাট তার আগে আমরা রিকোয়ারমেন্টটা পড়ে নিব যে হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট ফ্রম এক্সামিনার পার্সপেক্টিভ। কি বলছে আমাকে কি করতে হবে দেখেন তো। প্রিপেয়ার দ্য কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অ্যাজ at 30th November 2007. Then what is the reporting date over here? 30th November 2007. This is our reporting date. Very important information. Okay. So আমি আপনাদেরকে টেকনিকটাও বলছি। Whenever you find any information related to date, related to amount, that you have to highlight or that you have to identify. This is an important information for your question solving. Okay. So এখানে কিন্তু আমার জন্য important information হচ্ছে আমার reporting date 30th November 2007. ওকে ওকে, এখন আমি কি সরাসরি আমার নোটগুলোতে চলে যাব, না আমি একবারে ফার্স্টেই একটা ওভারভিউ দেখে আসবো কোয়েশ্চেনের ফার্স্ট থেকে কি বলা হচ্ছে এখানে? আমি কি ফার্স্টে নোটে চলে যাই? না, আমি একটা একটা গ্ল্যান্স একটা ওভারভিউ দেখতে চাই যে আসলে আমার এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে, এবং কি কি ইনফরমেশন এখানে আসলে আলটিমেটলি আমার জন্য রেলেভেন্ট হবে টু প্রিপেয়ার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। দেখেন এখানে ফার্স্টে কি বলেছে আমাকে, অন 1st May 2007 Carl bought 60% of Susan, paying $76,000 cash. এই লাইনটা পড়ে আমরা কি আইডেন্টিফাই করতে পারি, মানে আমরা কি ইনফরমেশনটা এখান থেকে ইম্পর্টেন্ট অথবা কি আউটকামটা নিতে পারি, এখান থেকে আমরা কি বুঝতে পারি যেখানে প্যারেন্ট কোম্পানিকে সাবসিডিয়ারি কোম্পানিকে? Carl is a parent company over here and Susan is a subsidiary company, right? আর কি ইনফরমেশন আছে ইম্পর্টেন্ট? fair value of investment, যেটা ক্যাশ দেওয়া আছে 76,000. So this is cash consideration, right? আর আরেকটা ইনফরমেশন মইন ভাই কি বললো যে অ্যাকুইজিশন ডেট ইম্পর্টেন্ট। অ্যাকুইজিশন ডেট কবে? 1st May 2007. তাহলে এটা কি এক্সাক্ট 1 year ago or middle away of acquisition? তাহলে মিডল অ্যাওয়ে অফ অ্যাকুইজিশন যদি হয়ে থাকে, তাহলে আমরা একটু ডিফারেন্সটা দেখতে পারি না যে কত মাস আগে অ্যাকোয়ার করা হয়েছে? তাহলে একটু দেখি, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তাহলে ঠিক কত মান্থ অ্যাগো আমরা অ্যাকুইজিশনটা করেছি? এক্সাক্ট 7 মান্থ অ্যাগো। ক্লিয়ার? এইটা কেন আমরা আইডেন্টিফাই করলাম এই 7 মান্থ অ্যাগো অ্যাকুইজিশনটা হয়েছে? ওয়াই উই আর ডুইং দিস?
because any item post acquisition that related to income and expenses that we have to pro rata based on the 7 month, right? ওকে, আরেকটা ইনফরমেশন এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কত পার্সেন্ট অ্যাকোয়ার করেছে সে। 60% হচ্ছে তার কন্ট্রোলিং ইন্টারেস্ট, রাইট? ওকে, তাহলে কতটুকু নন কন্ট্রোলিং ইন্টারেস্ট? 40%. সো ইউ সি অনেকগুলা ইম্পর্টেন্ট ইনফরমেশন। ইয়া প্লিজ। এফার্ট, আপনি অনলাইনে ছিলেন? It is the first class. Okay, please. পেজ দেন, টাকা দিয়ে দিবে, সমস্যা নেই। হ্যাঁ, পরে দিয়ে দিন, একটা কফি খাওয়াই দিন। আরেকটা দেন, একটা পেজে তো হবে না বেচারা, একটা পেজ কিভাবে লিখবে? হ্যাঁ, ঠিক আছে, আমরা যেই জায়গাটাতে ছিলাম, তাহলে আমার এখানে দেখেন জাস্ট একটা লাইন আমরা পড়ে দেখলাম, অনেকগুলো ইনফরমেশন রিলেভেন্ট আমার জন্য এখান থেকে চলে আসলো, এন্ড মোস্ট অফ দ্য ইনফরমেশন রিলেভেন্ট টু কোন ওয়ার্কিং এর জন্য, দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট যেটা আমাকে ফ্রেম করতে হবে এখানে। তাহলে এই ইনফরমেশনটা আমি কোন ওয়ার্কিং এ হেল্প করতে পারি? ওয়ার্কিং ওয়ানে তো অফকোর্স ইটস ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্কিং টুতেও ইম্পর্টেন্ট বিকজ অ্যাকুইজিশন ডেট কবে, রিপোর্টিং ডেট কবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড আমার ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন কত সেটাও আমার এখানে ইম্পর্টেন্ট, রাইট? দ্যাট উইল হেল্প ইন ওয়ার্কিং থ্রি। গট ইট? ওকে, এরপরের লাইনটাতে আমরা চলে যাই। The summarized statement of financial position for the two entities as at 30th November 2007. তাহলে খেয়াল করেন আমার এখানে একটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন দেওয়া আছে ফর কার্ল ফর দ্য প্যারেন্ট এন্টিটি এন্ড ফর সুজান ফর দ্য সাবসিডিয়ারি এন্টিটি, রাইট? কি কি আইটেম দেওয়া আছে? লুক এট ইট। Non-current assets, property, plant and equipment, $138,000 and $115,000. So Carl and Susan, parent and subsidiary, what will we do? We will add line by line, right? The property, plant and equipment, and if there is any adjustment, আমরা সেই অ্যাডজাস্টমেন্টটা করব এখানে। ওকে, নেক্সট আমার এখানে দেওয়া আছে ইনভেস্টমেন্ট। ইউ সি ইনভেস্টমেন্ট কত ছিল এখানে? $76,000. But in parent company's financial statement, how much investment over here? কতটুকু দেখানো আছে? 98,000, right? এর মধ্যে out of 98,000, how much investment in subsidiary? 76,000. You got the point? Okay. Now my question is, এটার মধ্যে 98,000 এর মধ্যে 76,000 is investment in subsidiary, that will be replaced by goodwill, এটা আমরা সবাই জানি, right? That will be replaced by goodwill. What are the remaining amount for? এখানে রিমেইনিং অ্যামাউন্টটা যেটা দেওয়া আছে এখানে, because you see 98,000 minus 76,000, এখানে ডিফারেন্সটা কত? 22,000 তাহলে কি আসলে? What is this? ইনভেস্টমেন্টের সাথে এটা ক্যাশ মাইনাস করি, তাহলে কি আসছে? 20,000 প্লাস এটা অন্য কোনো কি অন্য আদার ইনভেস্টমেন্ট থাকতে পারে। ভেরি গুড। এখন আমার এখানে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে যদি আদার ইনভেস্টমেন্ট থাকে প্যারেন্ট কোম্পানির বুকসে, সেটাকে কি আমি দেখাতে পারবো না কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে অ্যাজ আ নর্মাল ইনভেস্টমেন্ট হিসাবে? দেখাতে পারবো তো, এখানে তো কোনো প্রবলেম নাই, রাইট? আচ্ছা, তাহলে এটা ছিল ফার্স্ট কোশ্চেন, আমি অ্যান্সার দিয়েই দিলাম আসলে। দেন সেকেন্ড কোশ্চেন, যদি এই অ্যামাউন্টটা যদি হয়ে থাকে যে এই টাকাটা সে সাবসিডিয়ারিকে লোন দিয়েছে, বিকজ সাবসিডিয়ারিকে সে যখন লোন দিবে তার জন্য এটা কি অ্যাসেট হবে না? তার জন্য তো অ্যাসেট হবে, বাট সাবসিডিয়ারির জন্য এটা কি হবে? লায়াবিলিটি। তখন কি আমি আমার এই ইনভেস্টমেন্টটা দেখাতে পারবো? আমি কি বুঝতে পারলাম কথাটা? সো নাও আই নিড টু আস্ক যে এই 22,000 এর ইনভেস্টমেন্টটা কি ইজ ইট এক্সটার্নাল ইনভেস্টমেন্ট or this is a loan provided to my subsidiary company? সেটা আমি সাবসিকুয়েন্টলি দেখলেই বুঝতে পারবো যে আসলে কি। যদি সাবসিকুয়েন্টলি আমরা আর কিছু না পেয়ে থাকি,
What will we do? We will just present 22,000 as external investment as it is. Clear? Okay. এরপর আমরা নেক্সট পয়েন্টটাতে থাকি, কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কি কি আছে? ইনভেন্টরি, রিসিভেবল এন্ড ক্যাশ। ওকে, আপনি কি এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশের, সুজানের কোনো ক্যাশ নেই আসলে, মানে কোনো ক্যাশ ক্যাশ ব্যালেন্স। এখানে ক্যাশ বলতে তো আমরা শুধু হার্ড ক্যাশ বলি না, ক্যাশ ইন হ্যান্ড অর ক্যাশ এট ব্যাংক দুটোই বলি। তার মানে সুজানের আসলে কোনো ক্যাশ ইন হ্যান্ড অর ক্যাশ এট ব্যাংক নাই, এটা কি আসলে হওয়ার কথা? সো ইউ সি, আপনি যদি পরের দিকে যান দেখবেন যে ওর একটা কারেন্ট লায়াবিলিটি আছে, মেবি ওর ব্যাংক ওভারড্রাফট আছে, যেটা আসলে এখানে দেখানো আছে। ওকে, সো এই জিনিসগুলো একটু খেয়াল করব, যদিও খুব প্রবলেমেটিক না, বাট আপনার আন্ডারস্ট্যান্ডিংটা থাকাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে হোয়াট উইল উই ডু উইথ ইনভেন্টরি, রিসিভেবলস এন্ড ক্যাশ? আমরা জাস্ট কি করব, লাইন বাই লাইন অ্যাড করব, রাইট? বাট একটা জিনিস আমরা মনে রাখবো, ইফ দেয়ার ইজ এনি অ্যাডজাস্টমেন্ট রিলেটেড টু কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, এগুলো কি সব কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স না? দেন হোয়াট উইল উই নিড টু ডু? কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আমরা কি করি? গত ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স কোনটা এলিমিনেট করি? ইফ দেয়ার ইজ এনি কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স বিটুইন প্যারেন্ট and subsidiary, that we need to eliminate, right? Okay, and এই এলিমিনেশনের সময় যদি কোনো ক্যাশ ইন ট্রানজিট অর যদি কোনো ইনভেন্টরি গুডস ইন ট্রানজিট থাকে, সেটাকে আমরা কি করে নেই? সেটা আমরা আগে অ্যাডজাস্ট করে নেই, এটাকে আমরা আগে রিসিভ করে নেই, তারপরে আমরা অ্যাডজাস্টমেন্টটা করে থাকি। তাহলে এই হচ্ছে আমার টোটাল অ্যাসেট এন্ড টোটাল নন কারেন্ট অ্যাসেট এন্ড টোটাল কারেন্ট অ্যাসেটের পার্ট। নাও কাম টু দ্য ইকুইটি। ইকুইটির মধ্যে খেয়াল করেন, প্যারেন্ট কোম্পানির শেয়ার ক্যাপিটাল কত আছে? 50,000 এন্ড সাবসিডিয়ারি কোম্পানির 40,000। রিটেন আর্নিং কত আছে? 189,000, 69,000। আমরা যখন কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা করব, তখন আমরা কি করব? আমরা কি প্যারেন্ট এবং সাবসিডিয়ারির শেয়ার ক্যাপিটাল এবং রিটেন আর্নিংস লাইন বাই লাইন অ্যাড করে থাকি? আমরা শেয়ার ক্যাপিটাল শুধু কাটটা নিব, শুধু অনলি জাস্ট ফর প্যারেন্ট, রাইট? অলওয়েজ রিমেম্বার, অনলি জাস্ট ফর প্যারেন্ট। বাট রিটেন আর্নিংস এটা রিপ্লেস হয়ে কি হয়ে যাবে? গ্রুপ রিটেন আর্নিংস। এন্ড গ্রুপ রিটেন আর্নিংস এটা আমরা কোন ওয়ার্কিং এ করে থাকি? ইন ওয়ার্কিং 5, যেটা আমরা অলরেডি করেছি, আজকেও করবো আবার। সো এটা আমাদের করতে করতে দেখবেন যে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে চলে আসে। এবং এই জায়গাটাতে যে দুটো ইনফরমেশন আছে, সাবসিডিয়ারি কোম্পানি শেয়ার ক্যাপিটাল এবং রিটেন আর্নিংস, এই দুটেই সাবসিডিয়ারি কোম্পানির, সেটা আমরা কোন ওয়ার্কিং এ হেল্প করবে? ওয়ার্কিং 2 টু ক্যালকুলেট নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি, রাইট? ওকে, এখানে আরেকটা পয়েন্ট আমি বলে রাখি, এই যে রিটেন আর্নিংস সুজানের 69,000, এই রিটেন আর্নিংস কি অ্যাকুইজিশন ডেটের রিটেন আর্নিংস না রিপোর্টিং ডেটের রিটেন আর্নিংস? বিকজ দিস ইজ দ্য রিপোর্টিং ডেট, সো এটা রিপোর্টিং ডেটের রিটেন আর্নিংস। সো আই ইয়েট নট নো যে আসলে ওর অ্যাকুইজিশন ডেটের রিটেন আর্নিংস কত, সেটা আমাকে ইনফরমেশন থেকে বের করে নিতে হবে। ওকে, এরপরে খেয়াল করেন নন কারেন্ট লায়াবিলিটিস। নন কারেন্ট লায়াবিলিটিস এর কত পার্সেন্ট ইন্টারেস্ট হবে? 8%। এবং নন কারেন্ট লায়াবিলিটিস কত আছে? এটা কার? এটা কি প্যারেন্টের না সাবসিডিয়ারি? সাবসিডিয়ারি। একটু আগে আমি একটা কথা বলেছিলাম না যে ওই যে 22,000 এটার মধ্যে যদি কোনো সাবসিডিয়ারিকে লোন দেওয়ার অ্যামাউন্ট থাকে, সেটা আমরা দেখাতে পারবো না, রাইট? সো আমি এখনো কিন্তু এখান থেকে শিওর না এই 20,000 কি সে প্যারেন্ট থেকে পেয়েছে নাকি সেটা অন্য কোথাও সোর্স থেকে লোন করেছে। যদি অন্য কোনো সোর্স থেকে লোন করে থাকে তাহলে অবশ্যই অ্যাজ ইট ইজ থাকবে, বাট যদি এই লোনটাই সে প্যারেন্টের থেকে নিয়ে থাকে তাহলে কিন্তু আমরা এই লোনটা দেখাতে পারবো না, রাইট? সেটা আমি এখনো পর্যন্ত জানি না, আমরা একটু ইনফরমেশন দেখলে বুঝতে পারবো। দেন দ্য লাস্ট লাইন আইটেম কারেন্ট লায়াবিলিটিস 33,000, 23,000, দ্যাট উইল বি অ্যাডেড লাইন বাই লাইন। যদি না কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স থাকে, সেটা অ্যাডজাস্ট করার পর আমরা এটাকে দেখাবো। তাহলে এই হচ্ছে আমার ওভারঅল, জাস্ট একটা এট এ গ্ল্যান্স আপনারা দেখে ফেলবেন উইদিন 2 মিনিটস। আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আর এই ইনফরমেশন গুলো, এই অ্যাডজাস্টমেন্ট গুলো, এই অ্যাডজাস্টমেন্ট গুলো আপনি একটা একটা করে পড়বেন এবং একটা একটা করে আপনি আপনার ওয়ার্কিং করে ফেলবেন। বাট আমরা যতটুকু ইনফরমেশন পড়লাম, এইটুকু ইনফরমেশন পড়ে কি ওয়ার্কিং 1টা করে ফেলা পসিবল না? ওয়ার্কিং 1 করতে কি আর কোনো ইনফরমেশন লাগবে আমার? ওয়ার্কিং 1 করতে আমার কি কি লাগবে? প্যারেন্ট কোম্পানি কে? প্যারেন্ট কোম্পানি কে?
এই যে আমরা ফার্স্ট লাইনে যেটা পড়ছিলাম ভাইয়া, ফার্স্ট এই যে লাইনটা মিস করছিলাম, যে কার্ল বট 60% শেয়ার, তাহলে কার্ল ইজ দ্য প্যারেন্ট কোম্পানি, তাহলে কে সাবসিডিয়ারি কোম্পানি? Susan. সুজান। তাহলে কার্ল পারচেসড 60% শেয়ারস অফ সুজান, তাহলে এখানে ক্যাশ কনসিডারেশন কত সেটা আসলে ওয়ার্কিং ওয়ানের জন্য রেলেভেন্ট না, সেটা পরবর্তীতে হেল্প হবে। এরপরে তাহলে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট কত? 40%. 40%। অ্যাকুইজিশন ডেট কবে? 1 May. 1st May 2007। রিপোর্টিং ডেট কবে? 30th of November 2007। তাহলে ডিফারেন্সটা কত মান্থ? 7 মান্থ, রাইট? সো দ্যাটস দ্য ইনফরমেশন আপনি প্রেজেন্ট করে রাখবেন, সেটার জন্য আলাদা করে আসলে আপনাকে আর কোনো কিছু দেখাতে হবে না। ইউ সি, এইটুকু ইনফরমেশনই দরকার আমার ওয়ার্কিং ওয়ানের জন্য। ক্লিয়ার? এর বাইরে কোন ইনফরমেশন কি ওয়ার্কিং ওয়ানে দরকার ছিল আমার? না। হ্যাঁ, অফকোর্স, ওয়াই নট, মানে আমি একটা লাইন আমি এখানে অ্যাড করে রাখতে পারি, ডিফারেন্স ইজ 7 মান্থ। মানে এটা আমি করি ইউজুয়ালি, মানে আমি আমি যখন পার্সোনালি করতাম অথবা আমি অনেক কোয়েশ্চেন আপনি দেখবেন আমি করে রাখবো যে এটা 6 মান্থ, 4 মান্থ, 7 মান্থ, তাহলে আমার মাথায় থাকবে দ্যাট দ্য পোস্ট অ্যাকুইজিশন ডিফারেন্স ইজ 7 মান্থ, রাইট? তাহলে হোয়াট উই ক্যান ডু অর হোয়াট উই নিড টু ডু, আমার যত ধরনের অ্যাডজাস্টমেন্ট আছে আফটার পোস্ট অ্যাকুইজিশন, দ্যাট উইল বি কনসিডার্ড ফর 7 মান্থ রিলেটেড টু ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস। এই যে আপনি ওয়ার্কিং ওয়ানটা করে ফেললেন না, সাথে সাথে ইউ উইল বি প্রোভাইডেড 1 মার্ক ফর দিস বেসিক ওয়ার্কিং। এসব ওয়ার্কিং ওয়ান ওয়ার্কিং টু কিন্তু মার্কস আছে। প্রত্যেকটা ওয়ার্কিং এর জন্য মার্কস আছে, অ্যাভেলেবল মার্কস আছে। ইউ গট দ্য পয়েন্ট? সো এই কারণে আমরা আমাদের কাজটাকে এত বড় চিন্তা না করে আমরা একটা একটা পার্ট অনুযায়ী চিন্তা করব, এবং আমার প্রত্যেকটা পার্টের জন্য আই উইল বি প্রোভাইডেড মার্কস, এবং সেই মার্ক আমি গেইন করার ট্রাই করব। সো আপনারা উইল বি লাকি, আপনাদের যদি কোয়েশ্চেনে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনাদের যদি আসে, ও ডেফিনেটলি ইউ ক্যান অবটেন 80% 90% মার্ক, এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে। নাও আমরা ওয়ার্কিং টুটা করবো। ওয়ার্কিং টু এর জন্য তো আমার আরো ইনফরমেশন দরকার, ঠিক না? আরো ইনফরমেশন বলতে আমার অ্যাকুইজিশন বেটের ইনফরমেশন দরকার। তো সেইটার ক্ষেত্রে আমরা একটু নোটটা পড়ে ফেলি, তাহলে হয়তো বা আমার জন্য আরেকটু ইজিয়ার হবে যে আসলে আমার এটার জন্য কি কি ইনফরমেশন ওয়ার্কিং টুতে লাগবে। এখন আমি যেটা করব, আমি এক এক গ্লান্স সবগুলা নোট পড়ে ফেলবো, এক এক গ্লান্স আমি সবগুলা নোট পড়ে ফেলবো, তারপর আমি নোটের যেই যেই পার্টটা আমার জন্য রেলেভেন্ট আমি ওই পার্টটা নিয়ে কাজ করব। যেমন আমার এরপরে তো ওয়ার্কিং টু লাগবে, সো ওয়ার্কিং টু এর জন্য যদি আমার নোট নাম্বার 3 ইম্পর্টেন্ট হয়, তাহলে আমি নোট নাম্বার 3 তে চলে যাব, নোট নাম্বার 3টা পড়ে ওয়ার্কিং টুটা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, ওকে। এখন আসেন নোটগুলোর ক্ষেত্রে আমার কি কি ইনফরমেশন এখানে দেওয়া আছে। নোট নাম্বার 1, দ্য ইনভেন্টরি অফ কার্ল, কার্লকে parent, the inventory of Carl includes $8,000 of goods purchased from cash from Susan, sorry, for cash from Susan at cost plus 25%. Cost plus 25%. What is this? মার্ক অন প্রফিট না। Cost plus 25%. This is extra amount 8,000 এর 25% extra দিয়ে আপনি আসেন। like মানে markup, but 8,000 কিন্তু আমার selling price. 8,000 is a sales, it's 8,000 is a selling price, but provided here is markup. Okay, তাহলে এই 8,000 কিন্তু 100% না, এই 8,000 is 125%। আমি খুব ইজি ওয়েতে গত ক্লাসে এটা নিয়ে কথা বলেছি আপনাদের সাথে, বাট আমার প্রশ্নটা ওই পর্যায়ে এখনো যায় না, আমার এর আগেই প্রশ্ন আছে আপনাদের কাছে। ফার্স্ট অফ অল, এটা কি একটা ইন্ট্রা গ্রুপ ট্রেডিং না? এই ট্রানজাকশনটা কার কার মধ্যে হয়েছে? Between parent and subsidiary, between Carl and Susan. Next question, flow of transaction, এই গুডসটা কে কার কাছে ট্রান্সফার করেছে? দেখেন খুব খুব ইনডিরেক্টলি বলেছে কিন্তু ইনফরমেশনটা দেখেন না, যে কার্ল ইনক্লুডস 8,000 অফ গুডস পারচেসড ফর ক্যাশ ফ্রম সুজান। তাহলে কে পারচেস করেছে? কার্ল পারচেস করেছে। তাহলে কে সেল করেছে? সুজান। তাহলে সুজান যদি সেল করে, তাহলে সুজান টু কার্ল, তাহলে এটাকে আমরা কি বলি? আপওয়ার্ড ট্রানজাকশন। You got the point? তাহলে যদি এটা আপওয়ার্ড হয়, ভালো করে খেয়াল করবেন, যদি এটা আপওয়ার্ড হয়
তাহলে সুজান ইজ দ্য সেলার, কার্ল ইজ দ্য বায়ার, রাইট? তাহলে নেক্সট কোয়েশ্চেন আসবে, আপনি প্রফিট বের করবেন, মানে আনরিয়েলাইজ প্রফিট বের করবেন। এটা তো পুরোটাই আনরিয়েলাইজ প্রফিট, কারণ এখানে বলেই দিচ্ছে যে 8,000 রিমেইনিং উইদিন দ্য গ্রুপ। তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে হাউ মাচ আনরিয়েলাইজ প্রফিট ওভার হিয়ার। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমার আনরিয়েলাইজ প্রফিট কত। খুব সিম্পলি বের করা যায়, কিন্তু এখানে 8,000 হচ্ছে আমার টোটাল সেল প্রাইস and markup is 25%, তার মানে এই 8,000 হচ্ছে 125%, রাইট? তাহলে 8,000 divided by 125% into 25%, ওকে, কত হয়? 1600, 1600। তাহলে 1600 কি আমার আনরিয়েলাইজড প্রফিট, রাইট? ওকে, তাহলে এই পর্যন্ত স্টেপ 2 আমরা ক্লিয়ার, আনরিয়েলাইজড প্রফিট 1600। 1600 থার্ড স্টেপ, এইটা যেহেতু সেল করেছে সুজান, আমরা এটা কোন ওয়ার্কিং থেকে মাইনাস করব? কার রিটেন আর্নিংস থেকে মাইনাস করব? এটা আমরা সাবসিডিয়ারির ওয়ার্কিং থেকে মাইনাস করব, মানে সাবসিডিয়ারির রিটেন আর্নিংস থেকে মাইনাস করব, রাইট? তাহলে সাবসিডিয়ারি রিটেন আর্নিংস এর কোন ডেট থেকে আমরা মাইনাস করব? অ্যাকুইজিশন ডেটের না রিপোর্টিং ডেটের? এটা কখন অ্যারাইজ করেছে? পোস্ট অ্যাকুইজিশন, তাহলে এটা রিপোর্টিং ডেটে হবে। তাহলে এই 1600 এর ডাবল এন্ট্রি কি হবে? Subsidiary retained earnings debit, right? And what will be the credit entry? মনে পড়ে গতকাল এটা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম। এই ইনভেন্টরিটা কে রেকর্ড করেছে? সুজান রেকর্ড করেছে, সরি কার্ল রেকর্ড করেছে। কার্লকে প্যারেন্ট, তাহলে প্যারেন্টের ইনভেন্টরি কি ওভারস্টেট করে দেখানো আছে না? তাহলে এখন প্যারেন্টের ইনভেন্টরিটা আমাকে কি করতে হবে? কমাইতে হবে অ্যাজ পার IS2, রাইট? ওকে, এইটার ব্রেকডাউনটা আই নো যে আপনার জন্য এটা একটু মানে একটু আননোন মনে হচ্ছে, বাট কেউ একটু আমাকে একটু বুঝাই বলেন, আপনাদের মধ্যে বাকি যারা ক্লাসে ছিলেন, আপনি বলেন যে গতকাল আমরা কি লজিক বলেছিলাম যে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুটা আমরা কেন কেন অ্যাডজাস্ট করব? বিফোর দ্যাট আপনি একটু IS2 এর কথাটা বলে দিয়েন, যে IS2 আমাকে কি বলে, যে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু শুড বি ভ্যালুড অ্যাট লোয়ার অফ কস্ট অ্যান্ড এনার্জি, cost and NRV, net realizable value. Okay, then what is the scenario over here? প্রোডাক্ট কে সেল করতেছে? সুজান। কার কাছে সেল করতেছে? কার্ল, মানে প্যারেন্টের কাছে। এখন সুজান কত টাকায় সেল করতেছে? 8,000 টাকায় সেল করতেছে না? তাহলে সুজানের জন্য এটা কি সেলস? মানে সুজানের জন্য তো এটা হচ্ছে আমার রেভিনিউ, বাট কার্লের জন্য এটা কি? কার্লের জন্য তো এটা কস্ট, ঠিক না? ওকে, তাহলে কার্ল কি করছে? কার্ল তো এই $8,000 সেই ইনভেন্টরিটা দেখাইছে, ঠিক না? বাট নেক্সট কোশ্চেন হচ্ছে, কার্ল যখন তার থার্ড কাস্টমারের কাছে সেল করবে, সে কি 8,000 সেল করবে না বেশি টাকায় সেল করবে? বেশি টাকায় সেল করবে। তার মানে অ্যাজিউমিং যে এনআরবি বেশি হবে, এই কারণে সে $8,000 ভ্যালুতেই এই ইনভেন্টরি ভ্যালুটা ভ্যালুয়েশন করেছে, ঠিক না? নাও থিঙ্ক ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ গ্রুপ অ্যাকাউন্টিং, কারণ গ্রুপের জন্য কি প্যারেন্ট এবং সাবসিডিয়ারি কি দুটো সেপারেট এন্টিটি না সেম এন্টিটি ধরা হয়? দুটো সেম এন্টিটি ধরা হয়। তাহলে এখন খেয়াল করেন, আমার গ্রুপের জন্য কস্ট কি আসলে 8,000? গ্রুপের জন্য ইনভেন্টরি কস্ট কত? 8,000 থেকে 1600 বাদ দেন আপনি, ওইটাই তো, ওইটাই হওয়া উচিত না? মানে আলটিমেটলি ওইটা প্রডিউস করতে যে কস্টটা হয়েছে 6,400, ঠিক না? দেন হোয়াট কার্ল হ্যাজ ডান, কার্লের ইনভেন্টরি ভ্যালুটা দেখানো উচিত ছিল 6,400 এ, বাট হোয়াট দে হ্যাভ শোন ইট, তারা এটাকে কত টাকায় দেখাইছে? যত টাকায় কিনছে তত টাকায় দেখাইছে। বাট হোয়াট দে নিড টু ডু, এখন ইনভেন্টরি ভ্যালুটা কমাই দিতে হবে। এটাই হচ্ছে লজিকটা। গট দ্য পয়েন্ট? ওকে, তাহলে আমার ডাবল এন্ট্রি কি দাঁড়ালো? রিটেন আর্নিংস ডেবিট, যেটা ওয়ার্কিং টু তে যাবে, এবং ওয়ার্কিং টু তে আমি কিভাবে অ্যাডজাস্ট করব? নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি যে ওয়ার্কিং আছে সেখান থেকে আমি মাইনাস করব, ঠিক না? ওকে, আর আমার ফোনটা মনে হয় চেঞ্জ করার সময় হয়ে গেছে, কালকে রাতে একবার গরিব মানুষ আমি। হ্যাঁ, বেশি দিন হয় নাই, বাট আই ডোন্ট নো
কেউ গিফট টিফট করলে করতে পারেন, মানে চেঞ্জ করার মনে হয় চায়। কালকে রাতেও আমি একটা আর এমনি খুব খারাপ সময় দিতেছে। ওকে, সো না, এখন আর আগের মতো ফোন গিফট করে না আমাকে। আগে একটা সময় ছিল আমি ফোন কখনো কিনেই লাগতো না, মানে দ্যাট ওয়াজ এ গোল্ডেন টাইম। সো আমরা এই অ্যাডজাস্টমেন্টটা ক্লিয়ার হয়ে গেলাম, এটাতে কি কোনো সমস্যা আছে? এখন এইটার আমরা কাজটা করে ফেললাম, ওয়ার্কিংটা করে ফেললাম, তাহলে ওয়ার্কিংটা দেখে ফেলি আমি কি করলাম, এক্সেলেই করে ফেলি, এক্সেলেই দেখে ফেলি যে কাজটা আমরা বললাম এতক্ষণ সেটা আমি কিভাবে করলাম। এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখেন এটা হচ্ছে আমার অ্যাডিশনাল ওয়ার্কিং, বিকজ আমরা এটা আলাদা করেই করব। সো অ্যাডিশনাল ওয়ার্কিং এ খেয়াল করেন, পিইউপি পাপ, যেটাকে আমরা গত ক্লাসেও এটাকে খুব সুন্দর একটা নাম বলেছি যে পাপ আমাকে কি করতে হবে, রিমুভ করতে হবে ফ্রম আওয়ার বডি। সো আনরিয়েলাইজড প্রফিট কত, 1600, রাইট? আনরিয়েলাইজড প্রফিট হচ্ছে 1600। কিভাবে বের করেছি আমরা, দেখেন 8000 ডিভাইডেড বাই 125 ইন্টু 25। ওকে, দেন ডাবল ইন্টে আমরা কি করেছি, রিটেন আর্নিংস। কার রিটেন আর্নিংস? সাবসিডিয়ারি, রাইট? তাহলে এটা আমার কোথায় অ্যাডজাস্ট হবে, আমাদের ওয়ার্কিং টু। আর এটা আমি কোথায় অ্যাডজাস্ট করব, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন থেকে আমার ডিডাক্ট ফ্রম ইনভেন্টরি, রাইট? এটাই তো আমরা বললাম এতক্ষণ এই কথাটা। তাহলে এই যে 1600 আমরা ওয়ার্কিং টুতে দেখাবো, একটু আমরা দেখে ফেলি যে ওয়ার্কিং টুতে এটা আমরা কিভাবে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি আমরা, এই যে আমরা একসাথেই রাখি, তাহলে আপনার জন্য দেখতে ইজি হবে। সো আপনি কি নোট ডাউন করে নিয়েছেন যে এটার ওয়ার্কিংটা কিভাবে করলাম, এন্ড দেন এটার অ্যাডজাস্টমেন্টটা আমার ওয়ার্কিং টুতে কিভাবে আসলো? আপনার কি কফি আনেন নাই না, এই জন্য ঘুম পাচ্ছে। আপনি ওই ফ্লাস্কে করে কফি নিয়ে আসবেন, যখন ঘুম পাবে তখন আপনি হয় কফি খাবেন, কিন্তু এর থেকে আরেকটা বেস্ট সলিউশন আছে, ওইটাও করতে পারেন। সেটা হচ্ছে মরিচের গুঁড়া নিয়ে আসবেন। এটা ফ্লাস্কে করে আনতে হবে না, জাস্ট কাজলের কাজলের মতো আপনি লাগাই নিয়ে আসবেন। That will ঘুম আসবে না তাও। তুমি জ্বলবে, হ্যাঁ, জ্বলবে। আই ডোন্ট নো, আপনি ট্রাই করে দেখতে পারেন, আপনি এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যেটা কাজ করে কিনা, দেন ওর উপরে আমরা এক্সপেরিমেন্ট করতে পারবো না, করা যাবে না। সো ইটস এ গুড থিং, করতেই পারি আমরা। ওকে, আমরা ও আচ্ছা, অবশ্যই শুকনা মরিচ দিয়ে করি, আর বেস্টটা যদি বম্বে মরিচ দিয়ে করেন ওইটা আরো বেস্ট। তাহলে আমরা কি আমাদের এই নোট 1 এর অ্যাডজাস্টমেন্টটা ক্লিয়ার করতে পারলাম? এটা যদি আমরা করতে পারি, এটার জন্য হয়তো বা 1.5 মার্ক অথবা 2 মার্ক এরকম একটা মার্ক থাকবে, দ্যাট উইল বি প্রোভাইডেড। তাহলে এখানে আমার আর কোনো কোশ্চেন থাকার কথা না। কোশ্চেন আছে কারো? এরপর নোট নাম্বার 2, on 1st June 2007, on 1st June 2007 কবে? এটা কি অ্যাকুইজিশন ডেটে? ঠিক অ্যাকুইজিশন ডেটের 1 মাস পর, হ্যাঁ? তাহলে রিপোর্টিং ডেটের কত মাস আগে? জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 6 মান্থ, রাইট? আমি কেন এই মান্থটা কেন আমি ক্যালকুলেট করলাম এখানে? ওয়াই? বিকজ যদি এখানে আমার কোনো ডেপ্রিসিয়েশনের অ্যাডজাস্টমেন্ট থাকে, what we need to do, we have to recalculate that depreciation only for 6 months. Got the point? তাহলে আমরা কি দেখতেছি এখানে, দেখেন on 1st June 2007 কার্ল ট্রান্সফার্ড, কার্লটাকে প্যারেন্ট না সাবসিডিয়ারি? প্যারেন্ট। তাহলে কার্ল প্যারেন্ট ট্রান্সফার করেছে, কি ট্রান্সফার করেছে? আইটেম অফ আ প্ল্যান। তাহলে এটা কি? আনরিয়েলাইজড প্রফিট ডিউ টু ট্রান্সফার অফ অ্যাসেট, যেটা গতকালকের লাস্ট টপিক ছিল। মনে পড়ে গতকালকের লাস্ট টপিকটা, যে আমরা যদি কোনো প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, যদি কোনো নন কারেন্ট অ্যাসেট ট্রান্সফার করে থাকি প্যারেন্ট টু সাবসিডিয়ারি অর সাবসিডিয়ারি টু প্যারেন্ট, তাহলে হোয়াট উই নিড টু ডু, উই নিড টু ক্যালকুলেট দ্য ক্যারিং ভ্যালু অফ প্ল্যান উইথ ট্রান্সফার
উইদাউট ট্রান্সফার। গতকালকে ফরম্যাটটা একটু যদি আপনারা যারা ছিলেন, আকাশ ছিলেন, মনিবেল ছিলেন, ভাইয়া ছিল, সো আমরা বলেছিলাম যে যদি কোনো নন কারেন্ট অ্যাসেট ট্রান্সফার হয় সেই ক্ষেত্রে আমার বেসিক্যালি তিনটা অ্যাডজাস্টমেন্ট আসবে, ঠিক না? ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আমার ডিউ টু ট্রান্সফার আনরিয়েলাইজড প্রফিট কত সেটা বের করতে হবে। ওকে, সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সেস কতটুকু চার্জ করা হচ্ছে ডিউ টু ট্রান্সফার সেটা ক্যালকুলেট করতে হবে। এন্ড দেন ফাইনালি যে আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট থেকে নেট কতটুকু আমার অ্যাডজাস্ট হবে, নেট কতটুকু আনরিয়েলাইজড প্রফিট মাইনাস হবে সেটা আমরা ক্যালকুলেট করবো। সেটা আমি দেখাচ্ছি, নো ইস্যুস, বাট আমাদের এটা ছিল ফরম্যাট। সো আমরা সবসময় একটা ফরম্যাট ফলো করে স্টাডি করার ট্রাই করব, তাহলে আমাদের ব্রেইনের মনে রাখাটা ইজি হয় স্টোরির মতো। তাহলে এখন দেখেন যে 1 June 2007 কার্ল ট্রান্সফার্ড অ্যান আইটেম অফ প্ল্যান টু সুজান। এটা ক্লিয়ার যে প্যারেন্ট সেল করেছে সাবসিডিয়ারিকে, রাইট? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে প্রফিটটা আলটিমেটলি দেখাচ্ছে, তাহলে কে দেখাচ্ছে? প্যারেন্ট দেখাচ্ছে, প্যারেন্ট শো করছে। তাহলে এই যে প্যারেন্টের রিটেন আর্নিং, সেখান থেকে আমাকে কি করতে হবে? এই প্রফিটটা বাদ দিতে হবে, আনরিয়েলাইজড প্রফিটটা বাদ দিতে হবে, রাইট? সেই কোন ওয়ার্কিং এ করবো আমরা এই কাজটা? প্যারেন্টের রিটেন আর্নিংস এর ওয়ার্কিং কত? ওয়ার্কিং নাম্বার 5। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তাহলে অ্যাসেটটা কে ইউজ করতেছে এখন? সুজান সাবসিডিয়ারি ইউজ করতেছে, ঠিক না? তাহলে যদি সাবসিডিয়ারি ইউজ করে ডেপ্রিসিয়েশন কে বেশি চার্জ করতেছে? সুজান সাবসিডিয়ারি। তাহলে সাবসিডিয়ারি রিটার্ন আর্নিংস কম দেখাচ্ছে, মানে এক্সপেন্স বেশি দেখাচ্ছে বলেই তো রিটার্ন আর্নিংস কম দেখাচ্ছে। তাহলে এখন আমাকে নেক্সট কি কাজ করতে হবে? সাবসিডিয়ারি রিটার্ন আর্নিংসটা বাড়াই দিতে হবে। তাহলে এটা কোন ওয়ার্কিং করব আমরা? ওয়ার্কিং 2, রাইট? এন্ড থার্ড পয়েন্ট যে আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের নেট কতটুকু আনরিয়েলাইজড প্রফিট আমি মাইনাস করব, সেটা আমি কোথায় করব? কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। সো এই কথাটাই আমরা বলছিলাম, বাট এই কাজটা করতে হবে আমার দুইটা কলাম ফলো করে। একটা হচ্ছে উইথ ট্রান্সফার অ্যাডজাস্টমেন্টটা কি হবে, আর উইদাউট ট্রান্সফার অ্যাডজাস্টমেন্টটা কি হবে। ক্লিয়ার? তার মানে আমি দেখাতে চাচ্ছি যে অ্যাসেটটা যদি ইন্ট্রা গ্রুপ ট্রেডিং না হতো তাহলে অ্যাকচুয়ালি কি ভ্যালুটা দেখানো দরকার ছিল, কি ভ্যালুটা দেখানো হবে, দেখানো উচিত, সেটাই আমার মেইন পারপাস, নাথিং এলস। ওকে, এখন আপনি খেয়াল করে দেখেন ফার্স্ট পয়েন্ট, ক্যারিং ভ্যালু উইথ ট্রান্সফার কত? 15,000। ক্যারিং ভ্যালু উইথ ট্রান্সফার কত? 15,000, কারণ সে $15,000 ট্রান্সফার করেছে। ওকে, এই 15,000 এর ক্যারিং ভ্যালু কত? এখন দেখেন ইট ক্যারিং অ্যামাউন্ট এট দ্যাট ডেট ওয়াজ 10,000। তাহলে আমার কি আর আলাদা করে বের করতে হচ্ছে যে কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে? সেটা ওরা বের করেই দিয়েছে এখানে। তাহলে খেয়াল করে দেখেন উইথ ট্রান্সফার ক্যারিং ভ্যালু 15,000, উইদাউট ট্রান্সফার ক্যারিং ভ্যালু কত? 10,000। তাহলে সে ট্রান্সফার করে কত টাকা গেইন করেছে প্যারেন্ট? 5,000। তাহলে এই 5,000 প্যারেন্ট যখন সে ডিসপোজ করেছে সাবসিডিয়ারির কাছে, সে 5,000 কি প্রফিট হিসেবে দেখাইছে না? তাহলে এই প্রফিট কি সে দেখাইতে পারে আসলে? এটা তো ইন্ট্রা গ্রুপ ট্রেডিং। তাহলে এই প্রফিটটা আমাকে কি করতে হবে? ফার্স্টে ডিডাক্ট করতে হবে। কোথা থেকে ডিডাক্ট করতে হবে? প্যারেন্টের রিটেন আর্নিংস থেকে। প্যারেন্টের রিটেন আর্নিংস কয় নাম্বার ওয়ার্কিং করি আমরা? ওয়ার্কিং 5। হ্যাঁ, করে তারপরে আসতে হবে। ইয়েস, যদি না দেওয়া প্লিজ। এন্ড ইটস রিমেইনিং ইউজফুল লাইফ ওয়াজ 5 ইয়ার্স। তাহলে রিমেইনিং ইউজফুল লাইফ কত আছে? 5 ইয়ার্স। তাহলে এটাও আমাকে আলাদা করে বের করার দরকার নাই, কেননা এখানে আমার ব্যাক ক্যালকুলেশন করারও দরকার নাই, বিকজ অলরেডি রিমেইনিং ইউজফুল লাইফ হচ্ছে আমার 5 ইয়ার্স দেওয়াই আছে। তাহলে রিমেইনিং ইউজফুল লাইফ যদি 5 ইয়ার্স থাকে তাহলে 15,000 ডিভাইডেড বাই 5, 3,000 per year. তাহলে পার ইয়ার উইথ ট্রান্সফার ডেপ্রিসিয়েশন চার্জ করতেছে কত? 3,000। ওকে, বাট আমি কি এখানে 3,000 নিতে পারবো? আমি কি ফুল 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 1 ইয়ারের ডেপ্রিসিয়েশন এখানে চার্জ করে দেখাতে পারবো? 6 months. বিকজ সে ট্রান্সফারটা করেছে কবে? 1 জুনে। তাহলে আমার ডেপ্রিসিয়েশন কত দিনের নিতে হবে? 6 অনলি ফর 6 মান্থ। তাহলে 3,000 কে আমি ডিভাইডেড বাই 12 ইনটু 6 করব, রাইট? 1500। এন্ড উইদাউট ট্রান্সফার আমার ডেপ্রিসিয়েশন কত হওয়া উচিত ছিল? 2000 তো এক বছরের, বাট 6 মান্থের জন্য 1000। তাহলে আমার ডেপ্রিসিয়েশন চার্জ করা উচিত ছিল 1000, বাট সাবসিডিয়ারি কত টাকা চার্জ করতেছে? 1500। তাহলে কতটুকু সে ডেপ্রিসিয়েশন বেশি চার্জ করতেছে? তাহলে এই 500
500 কি বেশি চার্জ করতেছে না সাবসিডিয়ারি? আমি দেখাচ্ছি, সমস্যা নেই। বেশি চার্জ করতেছে, এটাকে শ্যাডো প্র্যাকটিস বলতেছি আমরা, যে আমরা মুখে মুখে যদি একটা ব্রেনে চলে আসে তাহলে ইজিলি এটা আমি এক্সেলে নিয়ে আসতে পারবো। তাহলে 500 তো এক্সেস ডেপ্রিসিয়েশন, এই এক্সেস ডেপ্রিসিয়েশনটা কে চার্জ করতেছে? সাবসিডিয়ারি চার্জ করতেছে না? তাহলে সাবসিডিয়ারির প্রফিট কি কম দেখাচ্ছে না? তাহলে আমাকে কি করতে হবে? সাবসিডিয়ারি প্রফিটটা বাড়াইতে হবে। কতটুকু বাড়াইতে পারবো আমি? 500। এবং এই সাবসিডিয়ারি প্রফিট যে আমি বাড়াবো, তার মানে কি সাবসিডিয়ারি নেট অ্যাসেট আমাকে বাড়াইতে হবে। সেটা কোন ওয়ার্কিং এ করবো আমরা? ওয়ার্কিং 2। আমি কি বুঝতে পারলাম কথা? ওকে। সো এটার প্রেজেন্টেশনটা কি হবে সেটা আমরা একটু দেখে আসি অ্যাডিশনাল ওয়ার্কিং এ। যে কথাটা আমরা এতক্ষণ বলতেছিলাম, আপনাদের হয়তো বা আনরিয়েলিস্টিক মনে হচ্ছিল, সেটা আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখি কি বলতে চাচ্ছি আমরা। আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব? আমি ক্যালকুলেশন করব উইথ ট্রান্সফার আমার ভ্যালু কত, উইদাউট ট্রান্সফার আমার ভ্যালু কত, ঠিক না? উইথ ট্রান্সফার কত, উইদাউট ট্রান্সফার কত। নাও এই দুটার মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে আমরা বলতেছি হচ্ছে আনরিয়েলাইজ প্রফিট, ঠিক না? অ্যাডজাস্টমেন্ট ফর আনরিয়েলাইজ প্রফিট। নাও আমরা ফার্স্টে যে পয়েন্টটা বললাম যে ক্যারিং ভ্যালু এট দ্য ডেট অফ ট্রান্সফার, উইথ ট্রান্সফার ক্যারিং ভ্যালু কত? 15,000। উইদাউট ট্রান্সফার ক্যারিং ভ্যালু কত বলছিলাম আমরা? 10,000, যেটা কোয়েশ্চেনে দেওয়া ছিল স্ট্রেট অ্যাওয়েতে। তাহলে আমার এই দুইটা ডেটের ডিফারেন্সটা কত দাঁড়াচ্ছে, মানে এই দুইটা অ্যামাউন্টের মধ্যে ডিফারেন্স কত? তাহলে কতটুকু প্রফিট গেইন করেছে প্যারেন্ট কোম্পানি? 5,000। যেই প্রফিটটা সে বেসিক্যালি কোথায় দেখাবে? ওয়ার্কিং 5 থেকে আমাকে মাইনাস করবে। উইথ ট্রান্সফারে তাহলে গেইন করেছে 5, তাই না? আচ্ছা, অপোজিটও হতে পারে। যদি লস হয় তখন আমাকে এটা অ্যাড করতে হবে, আবার ওর অ্যাকাউন্টস থেকে আলটিমেটলি মাইনাস করতে হবে। দুইটাই হতে পারে। পয়সা রাখা ডেপ্রিসিয়েশন অনলি 6 মান্থ, 6 মান্থ তো আসছে না। কেন 6 মান্থেরটা আসছে না? স্যার আমি যেটা চলছে যে 6 মান্থেরটাই তো আসছে, এই যে কিভাবে করতে হবে এটা? এই যে দেখেন 15,000 ডিভাইডেড বাই 5, ও ডিভাইড বাই 5 করতে হবে স্যার, আমি করি আই থিংক তারপর 3000 আপনি কিন্তু 6 বাই 12। রাইট। আমি সরাসরি 2 দিয়ে ডিভাইড করে দিয়েছি, একই জিনিস, ঠিক না? আমি এটা হাফ করে দিয়েছি। ওকে। তাহলে ডেপ্রিসিয়েশন দেখানো উচিত ছিল $1,000, বাট just for transfer depreciation is showing by subsidiary company 1,500। তাহলে এক্সেস ডেপ্রিসিয়েশন কতটুকু দেখাচ্ছি আমরা, মানে সাবসিডিয়ারি কতটুকু দেখাচ্ছে? 500। তাহলে এই 500 আমাকে কোন ওয়ার্কিং থেকে অ্যাডজাস্ট করতে হবে? ওয়ার্কিং 2। এন্ড এইটা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন থেকে ডিডাক্ট করতে হবে ফ্রম পিপি, মানে প্রপার্টি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। এগ্রিড সবাই? ওকে। ইয়েস, কোনো কনফিউশন আছে ব্রাদার? ডেপ্রিসিয়েশন আর কনফিউশন আছে। নাই। ওকে। তাহলে এই কথাটাই আমরা এখানে যেরকম বললাম, খেয়াল করে দেখবেন আপনারা, আমি প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্টের সাথে ডাবল এন্ট্রি বলে দিচ্ছি। কেন জানেন? বিকজ আমি আপনাদেরকে ওরিয়েন্টেশন ক্লাসে প্রমিস করছিলাম যে আই উইল ট্রাই টু কভার ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পার্ট, মানে F3টাও আমি রিকল করার ট্রাই করবো আপনাদের সাথে। ডাবল এন্ট্রি কিন্তু আপনাদের এক্সাম হলে না দিলেও হবে, না দিলেও হবে বলতে আই উড রিকমেন্ড না দেওয়াটাই ভালো, দেওয়ার দরকার নাই। আপনার যেটা করতে হবে, শুধু ওয়ার্কিং এর কোথায় কোন অ্যাডজাস্টমেন্ট হবে সেটা রিলেট করতে হবে। ইউ আর নট বাউন্ড টু ডু দ্য ডাবল এন্ট্রি। ডাবল এন্ট্রি করতে গিয়ে ভুল করলে সমস্যা। ওইটা কি এক্সামের রিপোর্ট? ডাবল এন্ট্রি হচ্ছে পার্ট সি তে না, পার্ট এ অথবা বি তে ওই অবজেক্টিভ টেস্ট কোশ্চেন অনেক সময় থাকে একটা দুটা, এই জন্য আসলে আমরা পুরো বেসিকটাই দেখাই দিচ্ছি আপনাদেরকে। এইটা ডাবল এন্ট্রি কি দাঁড়াচ্ছে খেয়াল করে দেখেন। তাহলে ডাবল এন্ট্রি কি দাঁড়াচ্ছে হচ্ছে গ্রুপ রিটেন আর্নিংস ডেবিট 5,000, রাইট, যেটা ওয়ার্কিং 5 এ আমাকে অ্যাডজাস্ট করতে হবে। রিটেন আর্নিংস ক্রেডিট, যেটা আমার আলটিমেটলি সাবসিডিয়ারির ডেপ্রিসিয়েশনটা অ্যাড করতে হবে, মানে অ্যাড ব্যাক করতে হবে। এন্ড প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ক্রেডিট 4,500। পুরোটা মিলছে ডেবিট এবং ক্রেডিট। ডাবল এন্ট্রি তাহলে সবার লাস্টে করতে হবে। ডাবল এন্ট্রি আমি জাস্ট আমার শেষে দেখাই দিতে পারি এক্সাম। এটা তো মার্ক আছে তাই না? ডাবল এন্ট্রির জন্য আলাদা মার্ক নাই, ওকে, মানে পার্ট সি তে ডাবল এন্ট্রির জন্য আলাদা মার্কস নাই। জি। তাহলে এইটার ওয়ার্কিংটা আমি কিভাবে করলাম একটু দেখে ফেলি।
ওয়ার্কিং টুতে আমি কি করলাম, ওয়ার্কিং টুতে 500 আমি অ্যাড করব, এই যে খেয়াল করে দেখেন ওয়ার্কিং টুতে 500 এখানে অ্যাড চলে আসছে, আসছে। ওকে, ওয়ার্কিং 5 এ 5000 আমি মাইনাস করব, আসছে, রাইট। এন্ড কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যেটি আবার দেরি হলো আজকে, তা আমি আসলাম কিভাবে, আমার সময় কি আকাশে বৃষ্টি নামে নাই? ওকে, তবে আপনারা সবাই এক্সকিউজ মাস্টার, মানে অনেক এক্সকিউজ আপনাদের, ভালোই লাগে, খারাপ না, মানে নতুন নতুন জিনিস শিখতে পারি আর কি। বাট এটা আবার আমি যখন অ্যাপ্লাই করতে যাই তখন আর কাজ লাগে না, যেমন অফিসে যদি বলি যে বৃষ্টি ছিল দেরি হয়েছে, অফিসে বললে লিমিটটা দেওয়া যায় না, দেওয়া যায় তো না। আবার আমি যদি আপনাদের বলি যে আধা ঘন্টা লেট হয়েছে বৃষ্টি ছিল, আপনারা ডাইরেক্ট কমপ্লেন দিয়ে দিবেন স্যার দেরি করে এভরি ক্লাস। যেটা থাকতো ওইটা আমি ম্যানেজ করে বের করা। ওকে, তাহলে আমরা কি নোট টুতে কি কোনো কনফিউশন পাচ্ছি? নো, আমরা খুবই স্মুথলি যাচ্ছি এবং স্লোলি যাচ্ছি। ওইটা ওয়ার্কিং 6 এও করতে পারি, ওয়ার্কিং 2 তেও অ্যাডিশনাল 2.1 তেও করতে পারি, না ওয়ার্কিং 3 তেও আমি এটা করতে পারি। ওয়ার্কিং 3 গুডউইলটা ধরেন ওয়ার্কিং 7 হয়ে যাক, সমস্যা নেই আমার। হুম। না এখন আমি তো ধরেন যখন ওয়ার্কিং 2 করতেছি, ওয়ার্কিং 2 তে আপনি যেটা বললেন শেয়ার ক্যাপিটাল রিজার্নিংস, এই দুটো তো মাস্ট আইটেম, এরপরের আইটেম গুলো তো আসবে আমার ওয়ার্কিং অনুযায়ী, অন্য ওয়ার্কিং, সো ওই ওয়ার্কিংটা করি আলটিমেটলি আমি এখানে নিয়ে আসি। সো এটার জন্য আমি বললাম যে এই দুইটা ওয়ার্কিং এর সাইড ওয়ার্কিং আমি সাইডেও করতে পারি, আবার আমি এই ওয়ার্কিংটা ধরেন এটাকে আমি বলতে পারি 2.1 অ্যাডিশনাল ওয়ার্কিং, এটা হচ্ছে আমার 2.1, এটা হচ্ছে 2.2, আমার কোনো সমস্যা নাই এই জায়গাটাতে। ওকে, তাহলে আমরা নোট 2 পর্যন্ত ক্লিয়ার। নোট 3, নোট 3 টা আমরা একটু পড়ে ফেলি। নোট 3 তে আসলে কিছু নাই ওইরকমটা, মানে ওইভাবে খুব একটা ইনপুট দেওয়ার কিছু নাই। নোট 3 হচ্ছে জাস্ট এনসিআর ভ্যালুটা কত হবে আপনাকে বলে দিচ্ছে, যদি কোনো কোয়েশ্চেনে বলে না দেয় আমরা সেটা বের করতে পারবো, কিভাবে বের করতে হয় অফকোর্স আমরা দেখবো ওই কোয়েশ্চেনটা যখন আসবে। বাট নোট 3 টা দেখেন স্ট্রেট ফরওয়ার্ড, এটা জাস্ট ওয়ার্কিং 3 এবং ওয়ার্কিং 4 এর জন্য রেলেভেন্ট। আয়ন ওয়ান, অ্যাজ লং এজ আপনি আপনাকে আমি কোয়েশ্চেন গুলো আপনি আনসার দিতে পারবেন, ওই তো মানে আই ডোন্ট মাইন্ড, মানে অ্যাজ লং এজ আমি হঠাৎ করে একটা কোয়েশ্চেন করলে আপনি যদি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারেন, বিকজ আমি ঢাকা কলেজে যখন পড়ি, ঢাকা কলেজে এরকম হচ্ছিল আমার সাথে যে আমি ক্লাস করতেছি, তো এটাই করতেছিলাম, ধরেন আমার ফ্রেন্ডের সাথে টিচার কি পড়াচ্ছে আমি দেখিই নেই, মানে শুনিও নাই, শুনি নাই কিনা আমি জানি না, বাট দেখিনি। মানে আমার ফোকাস ছিল আমার ফ্রেন্ড আর আমি হচ্ছে খুব দারুণ গল্প করতেছিলাম, জম্পেশ গল্প। তো হঠাৎ করে স্যার উঠে এসে আমারে কোয়েশ্চেন, ফার্স্ট আমারে কোয়েশ্চেন করেন, ফার্স্টে আমার সাইডে যে ছিল ওরে কোয়েশ্চেন করছে যে অ্যাকাউন্টিং কে কেন আমরা সায়েন্স বলি, এটা একটা কোয়েশ্চেন আছে, যে হিসাব বিজ্ঞান কেন বিজ্ঞান, মানে ওয়াই অ্যাকাউন্টিং ইজ এ সায়েন্স। তো ও কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে পারে, বুঝছেন। দেন স্যারে আমাকে জিজ্ঞাসা করছে, আমি দিতে পারছি, দেন ঝাড়িটা হচ্ছে ও খাইছে, আমি খাইনি, গল্প আমি করতেছিলাম, বাট ঝাড়িটা হচ্ছে ও খাইছে। তো এটা বলার মানে এটা না যে আমি ঝাড়ি দিব আপনাকে, বাট এটা জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আই নো যে আপনি আজকে মানে আপনার মাথার উপর দিয়ে অনেক কিছু যাওয়ার কথা, বিকজ লাস্ট দুইটা ক্লাস আপনি করেন নাই, সো এই কারণে আমিও আপনার জন্য ওই যে ইনভেন্টরির ওইখানে হেল্প করলাম, যে আপনি বুঝে আসেন, তাহলে আপনি আমাকে একটু হেল্প করেন, এটাই আর। বাট আমি এতটাও খারাপ না, ঢাকা কলেজে পড়ছি বলেই যে আপনাকে আমি মারবো অথবা আপনাকে আমি থ্রেট দিলাম, আপনি মানে ডোন্ট টেক ইট দ্যাট ওয়ে। ওকে, ওয়ার্কিং 3, সরি নোট 3, নোট 3 তে কি বলছে দেখেন, কার্ল ভ্যালুস দ্য এনসিআই ইউজিং দ্য ফেয়ার ভ্যালু মেথড। এই কথাটা আমাকে বললেও আমি ফেয়ার ভ্যালু মেথডে করব, না বললেও আমি ফেয়ার ভ্যালু মেথডেই করব, এটাতে আসলে আমার আলাদা করে কোনো ভ্যালু অ্যাড করে নাই। At the date of acquisition, the fair value of 40%, because আমি জানি এনসিআই পোর্শন কত 40%,
দ্য পেয়ার ভ্যালু অফ 40% এনসিআই ওয়াজ $50,000। তাহলে এখানে আমাকে আর কিছু করার দরকার নাই, রাইট? তাহলে এই 40% $50,000 ভ্যালুটা আমি ওয়ার্কিং থ্রিতে আনবো টু ক্যালকুলেট গুডউইল, ওয়ার্কিং ফোরে আনবো টু ক্যালকুলেট এনসিআই, এতটুকুই। এটার আসলে অ্যাডজাস্টমেন্টের ওইরকম কিছু নাই। ওকে, ওয়ার্কিং নোট নাম্বার 5 খেয়াল করে দেখেন, নোট নাম্বার 5 এ কি বলছে, নোট নাম্বার 4, সরি, নোট নাম্বার 4, an impairment loss 1000 to be charged against goodwill at the year end। এটা কোন ওয়ার্কিং এ আসবে? impairment of goodwill, it will become in working 3 goodwill, right? এখন এখানে আমার একটা ছোট্ট কোয়েশ্চেন আছে, যখন আমরা ওয়ার্কিং 3 করব এটা ডাবল এন্ট্রি কি হবে? একটু জাস্ট আপনাদের কাছ থেকে যদি একটা হেল্প পাই। ডাবল এন্ট্রি ইম্পেয়ারমেন্ট, গুডউইলের ইম্পেয়ারমেন্ট, এটার জন্য আমার ইম্পেয়ারমেন্ট লস ডেবিট হবে, এক্সপেন্স, রাইট? আর গুডউইলের ভ্যালু কি হবে, বেড়ে যাবে না কমে যাবে? গুডউইলের ভ্যালুটা কমে যাবে। তাহলে আমি একটা কাজ করলাম যেটা ওয়ার্কিং থ্রিতে, যেটা গুডউইলের ভ্যালু আমি কমাই দিচ্ছি, রাইট? বাট ইম্পেয়ারমেন্ট লস যে ডেবিট হচ্ছে এটার অ্যাডজাস্টমেন্টটাকে আমি করতেছি এখানে। ওয়ার্কিং থ্রিতে কি আমার এক্সপেন্সের কোনো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে? না। বাট এটা অ্যাডজাস্টমেন্টটা কি দিতে হবে না আমাকে? ওকে, নাও সেকেন্ড কোয়েশ্চেন, এই যে ইম্পেয়ারমেন্ট লস 1000, এই 1000 এর কি পুরো লসটাই প্যারেন্ট বেয়ার করবে? গট দ্য পয়েন্ট? পুরোটা কি প্যারেন্ট বেয়ার করবে? না। এইটার কতটুকু প্যারেন্ট বেয়ার করবে? 60%। আর কতটুকু কাকে অ্যাবজর্ব করতে হবে? এনসিআই কে, আদার শেয়ার হোল্ডার কে 40%। তাহলে এই অ্যাডজাস্টমেন্টের 1000 এটা ওয়ার্কিং থ্রিতেও যাবে, ওয়ার্কিং ফোরেও যাবে। ওয়ার্কিং ফোরে কত পার্সেন্ট যাবে? 40%। অ্যান্ড ওয়ার্কিং ফাইভেও যাবে। ওয়ার্কিং ফাইভে কত পার্সেন্ট যাবে? তাহলে একটু ডাবল এন্ট্রিটা লিখে ফেলেন নোট 4 এর। কি হবে ডাবল এন্ট্রিটা? কিছু আর নাই, ল্যাপটপ আছে, ল্যাপটপে করেন, নোট করেন, কোনো সমস্যা নেই। আপনার পেজ শেষ? লেখেন। ওকে, পেজ লাগলে নিয়ে নিয়ে নোট থেকে পেজ নিয়ে পরে আপনি এটার একটা লোন শিডিউল করে ওর টাকাটা দিয়ে দিয়ে নেক্সট উইকের আগেই দিয়ে দিয়ে। না মানে এই ডায়লগটা ওই উবাইদুল কাদেরের মতো হয়ে গেল, একটা টাকাও দিব না, এরকমটা, এরকমটা। আচ্ছা, কই আছে উনি এখন? দেখেন টেলিগ্রামে কোনো যোগাযোগ করতে পারেন কিনা। ও হ্যাঁ, অনলাইন বিজনেস করতেছে আবার, ফ্রিল্যান্সার। ওকে, তাহলে ডাবল এন্ট্রি দাঁড়াবে, আপনি লিখে ফেলেন যে ডাবল এন্ট্রি ফর ইম্পেয়ারমেন্ট লস অফ গুডউইল, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ডেবিট 40%, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ডেবিট 40%, ব্র্যাকেটে লিখবেন 40%। 40% কত হয়? 1000 এর 40% কত হয়? 400, রাইট? নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ডেবিট 40%, 400। তাহলে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আমরা কোন ওয়ার্কিং এ করব? ওয়ার্কিং মানে কত 10% না 1000 এর 40%। 1000 নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, ক্রেডিট কত নন কন্ট্রোলিং ইন্টারেস্ট 40%, 400, রাইট? ওকে, এটা কোন ওয়ার্কিং এ যাবে নন কন্ট্রোলিং ইন্টারেস্টটা? ওয়ার্কিং ফোর, ব্র্যাকেটে লিখে ফেলেন ওয়ার্কিং ফোর। এরপর গ্রুপ রিটেন আর্নিংস ডেবিট 60%, গ্রুপ রিটেন আর্নিংস ডেবিট 60%, মানে 1060%। 1000 এর 60%, ইয়েস 600। আর ক্রেডিট কি হবে তাহলে? গুডউইল গুডউইল ক্রেডিট ক্রেডিট 1000 না? 1000, ইয়েস। হ্যাঁ। আমরা কি বুঝতে পারলাম কথাটা কি বললাম, কি বলার ট্রাই করলাম?
তাহলে নোট নাম্বার 4 যেটা আমরা দেখলাম, এটার অ্যাডজাস্টমেন্ট আমার ওয়ার্কিং থ্রিতেও যাবে, রাইট? ওয়ার্কিং থ্রিতে আমার গুডউইল থেকে মাইনাস হবে, ওয়ার্কিং ফোরেও আমার মাইনাস হবে কত পার্সেন্ট? 40%। ওয়ার্কিং ফাইভেও আমার মাইনাস হবে 60%, রাইট? ওকে, ইম্পেয়ারমেন্ট লস অফ গুডউইল। ফোরে কারো কোনো কনফিউশন? নোট নাম্বার 4-এ না, কনফিউশন আছে, বাট আমি জানি কার কার কনফিউশন আছে, বাট এটা আসলে এখন আর বলতেছি না। যেমন আপনার কনফিউশন আছে, ওর কনফিউশন আছে, আর কার কনফিউশন আছে, ওরও কনফিউশন আছে। এনসিআই তে 40% আছে, দেখছেন, বললাম না। ওকে, এনসিআই ডেবিট হবে, গ্রুপ রিটেন আর্নিংস ডেবিট হবে, গুডউইল ক্রেডিট হবে। নোট নাম্বার 5, Susan earned a profit of $9,000 in the year ended 30th November 2007. এটা কার প্রফিট? সাবসিডিয়ারির প্রফিট। এই প্রফিটটা কি 1 বছরের না 1 বছরের কম? কি বলছে লেখাটা দেখেন, ইন দ্য ইয়ার এন্ডে মানে কি পুরো 1 বছরের, ঠিক না? ওকে, তাহলে 1 বছরের প্রফিট 9,000 যদি হয়, আমার ফার্স্ট কোশ্চেন, এই নোট নাম্বার 5টা আমরা কোন ইনফরমেশন আর কোন ওয়ার্কিং এ ইউজ করতে পারবো? সবাই কি একমত? ফার্স্ট অফ অল, এটা কার প্রফিট? তাহলে এটা কার ওয়ার্কিং এ যাওয়া উচিত? সাবসিডিয়ারি। আর সাবসিডিয়ারি ওয়ার্কিং কত? ওয়ার্কিং 2। সাবসিডিয়ারির রিটেন আর্নিং, সাবসিডিয়ারি নেট অ্যাসেট কোন ওয়ার্কিং এ করি আমরা? ওয়ার্কিং 2, রাইট? আচ্ছা, তাহলে এটাতে একদিন যে ওয়ার্কিং 2 তে যাবে। সেকেন্ড কোশ্চেন, ওয়ার্কিং 2 তে এটা কোন আইটেমের সাথে অ্যাডজাস্ট হবে? বিকজ এটা আমার কি ফিগার? প্রফিট ফিগার। এবং প্রফিট ফিগারের রিলেশন কার সাথে? শেয়ার ক্যাপিটালের সাথে তো না, শেয়ার প্রিমিয়ামের সাথেও তো না, তাহলে কার সাথে? রিটেন আর্নিংস, ঠিক না? রিটেন আর্নিংস। থার্ড কোয়েশ্চেন, রিটেন আর্নিংস কোন ডেটের? রিপোর্টিং ডেট আর অ্যাকুইজিশন ডেটের? মানে রিটেন আর্নিংস তো আমরা 2 ডেটে করব আমরা নেট অ্যাসেটের, ঠিক না? মনে আছে সাবসিডিয়ারির নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি, এই যে আমি একটু দেখাই ফেলি। নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি, নেট অ্যাসেট অফ সুজান কোন কোন ডেটে লাগবে? অ্যাকুইজিশন ডেটে লাগবে, রিপোর্টিং ডেটে লাগবে, রাইট? তাহলে এখন আমার নেক্সট কোশ্চেন ছিল, এই যে আমার 9,000 যেটা আমি দেখাইলাম, এখানে প্রফিটের কথা আমি বললাম, এই 9,000 এর যে প্রফিটটার কথাটা আমাকে বললো রিটেন আর্নিংস এর সাথে অ্যাডজাস্ট হবে, এটা আমার ক্লিয়ার। বাট 9,000 এটা রিটেন আর্নিংস অ্যাকুইজিশন ডেটের সাথে আমি অ্যাডজাস্ট করে দেখবো নাকি রিপোর্টিং ডেটের সাথে এটা রিলেটেড? কোনটা? ওকে, মইন ভাই যেটা বলতে চাচ্ছেন যে রিপোর্টিং ডেটের রিটেন আর্নিংস কত দেওয়া আছে? এই যে 69,000 রিপোর্টিং ডেটে রিটেন আর্নিংস, এটা তো অলরেডি দেওয়া আছে কোশ্চেনে। তাহলে রিপোর্টিং ডেটে রিটেন আর্নিংস কত, সেটা কি আর আমাকে ক্যালকুলেট করার দরকার আছে? নাই। বাট আমি কোনটা জানি না ইনফরমেশন? আমার অ্যাকুইজিশন ডেটে রিটেন আর্নিংস কত সেটা কি আমি জানি? সেটা তো আমি জানি না। তাহলে ওর 1 বছরে প্রফিট যদি 9,000 দেওয়া থাকে, ক্যান আই ক্যালকুলেট ওর অ্যাকুইজিশন ডেটে রিটেন আর্নিংস কত ছিল? আমি কি বুঝতে পারতেছি কথাটা? ক্যান আই ক্যালকুলেট যে ওর অ্যাকুইজিশন ডেটে রিটেন আর্নিংস কত ছিল? ওর অ্যাকুইজিশন ডেট কবে? 1st মে, কতদিন আগে? 7 মান্থ আগে। দেন আমরা এই যে 69,000 যেটা বলছি, এই 69,000 এর মধ্যে কি 9,000 অলরেডি ইনক্লুডেড না? রিটেন আর্নিংস এট রিপোর্টিং ডেটের যে প্রফিট 9,000 আমরা দেখলাম সুজান করছে 1 বছরে, সেই প্রফিটটা কি 9,000 এটার সাথে অলরেডি ইনক্লুডেড না? এটা তো অলরেডি ইনক্লুডেড, রাইট? ইনক্লুড করেই তো 69,000 হয়েছে। তাহলে এখন আমাকে কি করতে হবে অ্যাকুইজিশন ডেটে রিটেন আর্নিংস বের করার জন্য?
জাস্ট বাদ দিতে হবে। আমি কত মান্থেরটা বাদ দিব? জাস্ট 7 মান্থেরটা বাদ দিব, সিম্পল ক্যালকুলেশন। তাহলে 7 মান্থের প্রফিট কত হবে দেখেন? 7 month, কত 100 9,000 না প্রফিট ছিল? 9,000 না আমি কি 9,000 মেক সেন্স করলাম যে আসলে কি? হ্যাঁ, 5250। তাহলে আমার 69,000 থেকে 5250 বাদ দিলেই আমার যে রিটেন আর্নিংসটা পাবো, দ্যাট ইজ রিটেন আর্নিংস অ্যাট অ্যাকুইজিশন ডেট। আর আমাদের কত ছিল 9,000 9,000 ছিল। অ্যাগ্রিড আমরা সবাই এটার সাথে? হ্যাঁ, ওকে। তাহলে এটা আমরা কোন ওয়ার্কিং এ করব বলছিলাম? ওয়ার্কিং 2 তে। আমরা একটু দেখে ফেলি ওয়ার্কিং 2 তে আমরা এটা কিভাবে করলাম। রিটেন আর্নিংস অ্যাট অ্যাকুইজিশন ডেট, এই যে আমরা একবারই করে দিয়েছি। এখানে দেখেন আমাকে কিন্তু আলাদা করে এটা ওয়ার্কিং করতে হয়নি। কিভাবে করেছি? 9,000 ডিভাইড বাই 12 ইনটু 7। এগ্রি সবাই এটার সাথে? এখানে ডিভাইড বাই 5 কত হবে? যেটা যে 5 ইয়ার্স দুজন দেখেছিল, কোনটা? 2005 ইয়ার্স একটা দেখেছিল। ওইটা আগেরটার ক্ষেত্রে ছিল, নন কারেন্ট অ্যাসেট। ডিফারেন্ট কোয়েশ্চেন ছিল, রাইট? ইয়েস, নট রিলেভেন্ট টু দিস পার্ট। তাহলে কি আমরা ক্লিয়ার যে রিটেন আর্নিংস অ্যাট অ্যাকুইজিশন ডেট কত, কিভাবে করতে হয়? তাহলে এইটা একটা কোশ্চেন আমার ছিল আমরা যখন ইনিশিয়ালি কথা বলতেছিলাম যে রিটেন আর্নিংস অ্যাট অ্যাকুইজিশন ডেট যদি দেওয়া না থাকে আমি ব্যাক ক্যালকুলেশন করে কি বের করতে পারি না? পসিবল কিনা? পসিবল, যদি আমার কাছে অ্যাভেলেবেল ইনফরমেশন দেওয়া থাকে, ঠিক না? ওকে, তাহলে এখন মোটামুটি ভাবে ওয়ার্কিং 2 তে কি আর কোনো কিছু বাকি আছে করার মতো? মানে ওয়ার্কিং 2 এর কোনো ইনফরমেশন কি আছে যেটা আসলে আর ইনক্লুড করা হয় না এখনো পর্যন্ত? খেয়াল করে দেখেন, আমার শেয়ার ক্যাপিটাল 40,000, যেটা আমি কোত্থেকে পাইলাম? এটা আমি পাইলাম হচ্ছে আমার এই যে সাবসিডিয়ারি শেয়ার ক্যাপিটাল থেকে, রাইট? রিটেন আর্নিংস অ্যাকুইজিশন ডেটে হচ্ছে যেটা আমি মাত্র বের করলাম, আর রিপোর্টিং ডেটে 69,000, যেটা আমার কোশ্চেন থেকে আমি নিয়ে আসছি সরাসরি। এগ্রিড? এরপর আমরা বাকি দুইটা অ্যাডজাস্টমেন্ট কোত্থেকে আনছিলাম? আনরিয়েলাইজ প্রফিট ফর ইনভেন্টরি, আনরিয়েলাইজ প্রফিট ফর ট্রান্সফার অফ নন কারেন্ট অ্যাসেট। এটার ওয়ার্কিং আমরা অ্যাডিশনালি এখানে করে দেখাইলাম মাত্রই, রাইট? ওকে, তাহলে এই সব ক্যালকুলেশন করার পর আমার অ্যাকুইজিশন ডেটের টোটাল নেট অ্যাসেট কত? 103,750, রাইট? আর রিপোর্টিং ডেটের আমার নেট অ্যাসেট কত? 107,900। তাহলে আমার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট কত? এই দুটো ডিফারেন্স তো আমার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, ঠিক না? মানে অ্যাকোয়ার করার পর আমার সাবসিডিয়ারি কতটুকু প্রফিট করছে? 4150। তাহলে এই 4150 কি পুরোটা প্যারেন্ট পাবে? পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের পুরো 100% কি প্যারেন্ট পাবে? এটাকে আমার কি করতে হবে? অ্যালোকেট করতে হবে বিটুইন প্যারেন্ট অ্যান্ড এনসিআই। তাহলে আমি কার কার মধ্যে অ্যালোকেট করতেছি? ওয়ার্কিং 5 অ্যান্ড ওয়ার্কিং 4। কোন রেশিওতে করতেছি? ওই যে শেয়ার হোল্ডিং রেশিওতে। এই 4150 60% পাবে প্যারেন্ট আর 40% পাবে হচ্ছে এনসিআই। সেটাই আমরা এখানে করে দেখাচ্ছি, সো দ্যাট আমার এখান থেকে আর ফার্দার ওয়ার্কিং এ যখন আমি যাব ওইখানে আর আমার কোনো পেইন না নিতে হয়। তাহলে খেয়াল করে দেখেন, আমার প্যারেন্ট কোম্পানি পাবে হচ্ছে 60%। এটা কিভাবে আসছে? এই যে জাস্ট 4150 60%, রাইট? অ্যান্ড আমার এনসিআই কত পার্সেন্ট আসছে? এই 4150 40%, যেটা ওয়ার্কিং 5 এ আমরা দিয়ে আসবো এবং ওয়ার্কিং 4 এ আমরা নিয়ে যাবো। ক্লিয়ার? ওকে, তাহলে ওয়ার্কিং 2 তে কিন্তু আমার আর কোনো অ্যাডজাস্টমেন্ট আসলে বাকি নাই। ওয়ার্কিং 2 এর যা যা ইনফরমেশন দরকার সবকিছু কিন্তু আমরা করে ফেলছি। মজার ব্যাপার, ওয়ার্কিং 3 এরও আসলে কোনো কিছু বাকি নাই। খেয়াল করে দেখবেন, ওয়ার্কিং 3 করার জন্য যা যা ইনফরমেশন দরকার সেটাও অলরেডি আমরা করে ফেলছি। কি কি ইনফরমেশন দরকার? আমার ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন 76,000, যেটা একদম কোয়েশ্চেনের শুরুতে দেওয়া ছিল, মনে আছে? 76,000, এটা হচ্ছে আমার 60% এর ভ্যালু, ঠিক না? আর বাকি 40% কি আমার এনসিআই। এনসিআই যে 50,000 যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি আমার কোয়েশ্চেনে দেওয়া ছিল না যে এনসিআই ভ্যালুটা কিভাবে করতে হবে, রাইট? ওকে, তাহলে এই দুইটা মিলিয়ে আমার টোটাল ভ্যালু কত থাকে? আমি কনসিডারেশন টোটাল কত দিয়েছি? 126,000, whereas ওর অ্যাকুইজিশন ডেটে, at the date of acquisition, ওর ভ্যালু কত ছিল?
1,03,750। আমি যে বেশি তাকে দিলাম, কেন দিলাম? প্রিমিয়াম কেন দিলাম? যেখানে ওর ভ্যালু 1,03,750, সেখানে আমি ওকে কনসিডার করতেছি কত? 1,26,000। আমি কেন বেশি দিচ্ছি? বিকজ অফ গুডউইল। দিস ইজ কল গুডউইল, রাইট? তাহলে এখানে গুডউইল কত দাঁড়াচ্ছে খেয়াল করে দেখেন, 22,250। এগ্রিড এটার সাথে সবাই? এটা হচ্ছে আমার গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট, রাইট? ওকে, এটাই আমার সেম হতো গুডউইল অ্যাট রিপোর্টিং ডেট যদি না ইম্পেয়ারমেন্ট লস না থাকতো। বাট এই কোশ্চেনে কি আছে? ইম্পেয়ারমেন্ট লস আছে না? ইম্পেয়ারমেন্ট লসের অ্যাডজাস্টমেন্ট আমরা একটু আগে করলাম না, বললাম না? ইম্পেয়ারমেন্ট লস তাহলে আমার কি করতে হবে? এই ওয়ার্কিং ফ্রি থেকে 1000 গুডউইলের ভ্যালুটাকে কমাই দিতে হবে, রাইট? এবং ডান দিকে খেয়াল করে দেখেন আমি লিখেও দিছি যে এই 1000 এর ওয়ার্কিং 4 এ যাবে 40%, ওয়ার্কিং 5 এ যাবে 60%, যে কথাটা আমরা ডাবল এন্ট্রি করে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখন আপনার কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে গুডউইল অ্যাট রিপোর্টিং ডেট কত হবে? 2,1,250। ক্লিয়ার? ওকে, যেটা আমার খেয়াল করে দেখেন নন কারেন্ট অ্যাসেটের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই পর্যন্ত কি আমার কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন? ওয়ার্কিং 3 পর্যন্ত। এন্ড এইটার রিফ্লেকশনটা আমরা কোথায় দেখাবো সেটা আমি একটু পরে দেখাচ্ছি, বাট আমরা ওয়ার্কিং গুলো একটু জাস্ট এট এ গ্লান্স শেষ করে ফেলি, বিকজ আমাদের ম্যাথ অলমোস্ট ডান, শুধু প্রেজেন্টেশনটা দেখানো বাকি। শুধু একটা অ্যাডজাস্টমেন্ট আছে, দ্যাট ইজ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, যেটা আমরা লাস্টের দিকে দেখাবো। ওয়ার্কিং 4 নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। সো নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ফেয়ার ভ্যালুটা কোত্থেকে আসছে? এই 50,000 আমি কোত্থেকে নিয়ে আসছি? যে এখানে যেটা আমরা দেখাচ্ছিলাম, রাইট? সো খেয়াল করে দেখেন, এটা আমি জাস্ট রেফারেন্সটা রেফার করে দিয়ে আসছি, দ্যাটস ইট, সেল রেফারেন্স। এটার সাথে আমার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট 1660, এটা কোত্থেকে আসছে? পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের 1660, এটা কোত্থেকে আসছে? এই যে আমরা ওয়ার্কিং 2 তে 1660 আমি কিভাবে পাইছিলাম মনে আছে? পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের কত পার্সেন্ট? 40%। গট দ্য পয়েন্ট? এরপরে কি আসবে? এই যে ইম্পেয়ারমেন্ট, মনে আছে? গুডউইলের ইম্পেয়ারমেন্টের জন্য যে আমি যে বলছিলাম, যেটা 40% পাবে কে? এনসিআই শেয়ার দিতে হবে, এন্ড 60% কাকে শেয়ার নিতে হবে? প্যারেন্ট কোম্পানিকে। তাহলে ওয়ার্কিং 4 এ যাবে হচ্ছে 40%, ওয়ার্কিং 5 এ যাবে হচ্ছে 60%। ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে আমার টোটাল ভ্যালু অফ এনসিআই। টোটাল ভ্যালু অফ এনসিআই কত? 51260। নাও মাই কোয়েশ্চেন টু ইউ, যে এই 51260 এটাকে আমরা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের কোথায় দেখাবো? এটা কি আমার, এটা তো অ্যাসেট না, ফার্স্ট থিং ফার্স্ট, এটা আমার অ্যাসেট না, রাইট? আচ্ছা, এটা কি আমার লাইবিলিটি? এটা কি আমার ডেট? না, এটা হচ্ছে আমার আদার কম্পোনেন্ট অফ ইকুইটি। তাহলে এটা জাস্ট ইকুইটির নিচে চলে যাবে, অফকোর্স ডেটের আগে। সো দিস ইজ আদার কম্পোনেন্ট অফ ইকুইটি 51260। এরপরে আসেন ওয়ার্কিং 5। ওয়ার্কিং 5 এ আমরা কি কি নিয়ে আসছি? কার্ল রিটেন আর্নিংস। এই রিটেন আর্নিংসটা কোত্থেকে আসে? 189,000টা কার্লটাকে প্যারেন্ট, তাহলে প্যারেন্টের রিটেন আর্নিংসটা আমি কোত্থেকে নিয়ে আসি? এই 189,000, এই যে এগ্রিড। এবং এই 189,000 কি আমাকে আর শেয়ার দিতে হবে কাউকে? এই 189,000 পুরোটাই কার? পুরোটাই তো প্যারেন্টের, পুরোটাই তো গ্রুপের, এটা তো আর আমার সাবসিডিয়ারির সাথে ওই অ্যালোকেশনের কোনো কাজ নাই। তাহলে এই 189,000 এর সাথে বাকি পয়েন্টগুলো এখন আসবে। বাকি পয়েন্টগুলো কি? পার্সেন্টেজ অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট 2490। 2490 কোত্থেকে আসছে? এই যে 2490, সেটা কোত্থেকে আসছে? এই যে 4150, 60%। ক্লিয়ার? আমরা যে ওয়ার্কিং শেষ হওয়ার পর তো আমরা প্রেজেন্টেশনটা প্রেজেন্ট কি মানে মেইন ব্যালেন্স শিটটা করব, ব্যালেন্স, রাইট? ওয়ার্কিং শেষ করে তারপরে এন্ড 600, এটা হচ্ছে আমার ইম্পেয়ারমেন্ট লস গুডউইলের, সেটাও কি কোত্থেকে আসছে? ওয়ার্কিং 3 থেকে গুডউইলের ইম্পেয়ারমেন্ট থেকে আসছে। আর এই পয়েন্টটা কোত্থেকে আসছে মনে আছে? এই যে 5000, মনে পড়ে? একদম ফার্স্টে আমি যে ওয়ার্কিং এর একটা পার্ট করছিলাম এখানে,
এই যে 5000, সেই 5000 আমার ওয়ার্কিং 5 এ রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এই পাঁচটা ওয়ার্কিং যদি আমরা প্রপারলি ক্যালকুলেট করতে পারি, আই ক্যান গ্যারান্টি যে আমরা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের অলমোস্ট 70% মার্ক আমরা এখান থেকে ক্যারি করতে পারবো। বিকজ এখানে আসলে সব অ্যাডিশনাল ইনফরমেশন গুলো আমরা করে ফেলছি, এক্সেপ্ট আমরা লাস্ট দুইটা অ্যাডিশনাল ইনফরমেশনটা একটু দেখে ফেলি যে লাস্ট দুইটা অ্যাডিশনাল ইনফরমেশন কি বলছে। নোট নাম্বার 7 and note number 8 to reflect, note number 6 and 7. So note number 6 এ কি বলছে দেখেন, the loan note in Susan's book represents money borrowed from Carl on 30th November 2007. মনে পড়ে এরকম একটা কথা, আমি যখন ব্যালেন্স শিট দেখতেছিলাম, আমি যখন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন দেখছিলাম, এই যে 20,000 যে সে লোনটা দেখাচ্ছে, আমি বলেছিলাম there is a chance যে এই লোনটা হয়তো বা প্যারেন্ট থেকে নিয়েছে, and there is a chance এই যে এখান থেকে যে আপনারা 22,000 বললেন তার একটা পোর্শন হয়তো বা সে সুজানকে লোন দিয়েছে, এরকম একটা পয়েন্ট থাকতেই পারে, রাইট? তাহলে এটা কি এখন প্রুফ হইলো যে আমার এখানে যে কথাটা ওরা বলতেছে, এই যে সুজান যে লোনটা দেখাচ্ছে এই লোনটা সে তাহলে কার থেকে নিয়েছে? প্যারেন্ট থেকে নিয়েছে। তাহলে এটা কি আমার ইন্ট্রা গ্রুপ লোন অ্যাকাউন্ট? তাহলে ইন্ট্রা গ্রুপ লোন যদি হয়, আমি কি এটা আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে দেখাতে পারবো? তাহলে হোয়াট আই নিড টু ডু, আমাকে এই 98,000 থেকে 76,000 বাদ দেওয়ার পর যেটা থাকে 22,000, সেখান থেকে আমার ইনভেস্টমেন্টটাও এলিমিনেট করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার এই যে সাবসিডিয়ারি লোন 20,000 আছে এটাও আমাকে এলিমিনেট করতে হবে, মানে বাদ দিতে হবে। 20,000 থেকে মাইনাস যদি 20,000 করি, রেজাল্ট তো জিরোই হবে। তার মানে ফর নন কারেন্ট লাইবিলিটি অফ সুজান কিছুই থাকবে না, বিকজ এটা আসলে ইট ইজ কামিং ফ্রম প্যারেন্ট। তাহলে এখানে একটা ছোট রিমেইনিং ব্যালেন্স থেকে যায়, এই ইনভেস্টমেন্টে তাহলে কতটুকু দেখাতে পারবো অনলি এক্সটার্নাল ইনভেস্টমেন্ট হিসাবে? অনলি 2,000, বিকজ 98,000 এর মধ্যে 76,000 হচ্ছে আমার কনসিডারেশন, 20,000 হচ্ছে আমার ইন্টার গ্রুপ লোন, অনলি 2,000 দ্যাট ইজ ফ্রম এক্সটার্নাল ইনভেস্টমেন্ট। ওকে, তাহলে এটা ডাবল এন্ট্রি যদি আমি আপনাকে বলি, ডাবল এন্ট্রি কি হবে যদি এটা ডাবল এন্ট্রি আমি আপনাকে করতে বলি? ক্রেডিট লোন লায়াবিলিটি সুজানস ডেবিট, ইনভেস্টমেন্ট কার্লস ক্রেডিট। কত অ্যামাউন্ট? 20,000, 20,000. And the last note that I would expect যেটা আপনারা আমাকে করে দিবেন, নোট নাম্বার 7, এটা গত ক্লাসেও আমরা করেছি, গত ক্লাসেও এটা নিয়ে আমরা ডিসকাশন করেছি, দ্যাট ইজ রিলেটেড টু কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স and that is related to goods in transit. দেখেন একটু জাস্ট পড়ে থাকেন, আপনারা পড়ার পর আমি আপনাকে বলে দিব what will we do. ওকে, ফার্স্ট দিকে 4,000 প্লাস 2,000 হবে। নো আমি এটাই দেখছি যে কি হবে। Included in card receivable is $4,000 relating to inventory sold to Susan during the year. তাহলে এখানে কে রিসিভেবল হিসেবে দেখাচ্ছে? কার। কার কাছ থেকে পাবে টাকাটা? সুজানের থেকে পাবে। কত টাকা দেখাচ্ছে সে রিসিভেবল? 4,000। তাহলে কার্লের অ্যাকাউন্টে 4,000 রিসিভেবল যদি দেখায়, তাহলে সুজানের অ্যাকাউন্টে তো পেয়েবল 4,000ই দেখানোর কথা, ঠিক না? তাহলে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স কত? 4,000। তাহলে অ্যাপারেন্টলি আমার কি হওয়া উচিত? আমি বাকিটুকু যদি নাও পড়ি, অ্যাপারেন্টলি কি হওয়া উচিত? এই 4,000 আমার প্যারেন্টের রিসিভেবল থেকে বাদ চলে যাবে এন্ড সাবসিডিয়ারির পেয়েবল থেকে বাদ হয়ে যাবে, মানে কন্ট্রা হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, ঠিক না? যদি না ক্যাশ ইন ট্রানজিট অর গুডস ইন ট্রানজিট থাকে। ওকে, নেক্সট, সুজান রেজড আ চেক ফর 2,500। তাহলে সুজান পে করতেছে কবে? 2,500 অন 29th of November। ঠিক কতদিন আগে? ঠিক একদিন আগে, রিপোর্টিং ডেটের ঠিক একদিন আগে। Carl did not receive this check until 4 December 2007। তার মানে কি রিপোর্টিং ডেটে সে এটাকে তখনও রিসিভ করে নাই। এটাকে আমরা কি বলছিলাম গত ক্লাসে? ক্যাশ ইন ট্রানজিট। তাহলে যদি এটা ক্যাশ ইন ট্রানজিট হয়, আমি যখন কনসলিডেশন করব আমি কি অ্যাজিউম করে নিব? that cash already received by the entity, ঠিক না? তাহলে এখানে কে ক্যাশটা রিসিভ করবে?
কার্ড, তাহলে আমার ফার্স্ট এন্ট্রি কি হবে ফর ক্যাশ ইন ট্রানজিটের? ফার্স্ট এন্ট্রি হবে টু রিসিভ দ্য ক্যাশ। তাহলে কত টাকার ক্যাশ আমি রিসিভ করব? 2500। তাহলে আমার ডাবল এন্ট্রি কি হবে? ব্যাংক ডেবিট 2500, রিসিভেবল ক্রেডিট 2500। ক্লিয়ার? তাহলে কি আর রিসিভেবল 4000 থাকবে এখন? না, তাহলে রিসিভেবল কত হয়ে যাবে? 1500। তাহলে এই 1500 কার্লের রিসিভেবল থেকেও আমি বাদ দিব, and then সুজানের পেয়েবল থেকেও আমি বাদ দিব। তাহলে ব্যাংক কি হচ্ছে? তাহলে আমার দুইটা এন্ট্রি হচ্ছে, একটা হচ্ছে ফর ক্যাশ ইন ট্রানজিট, ক্যাশ ইন ট্রানজিটের এন্ট্রি আমার কি দাঁড়াচ্ছে? ব্যাংক ডেবিট সব ব্যাংক এই যে ডেবিট আমরা একটু দেখে ফেলি, এটাকে আমি দেখাচ্ছিলাম এখানে, এখানে কি 7% এখানে নাই। নাকি 5%? ওয়ার্কিং অনেকগুলোই হইতে পারে, আমার আসলে কোনো সমস্যা নাই, ঠিক না? ওয়ার্কিং 5 যে আমার সিরিয়াল মেনটেন করতে হবে এরকম কিছু না। আচ্ছা, ইন্ট্রা গ্রুপ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স উইথ ক্যাশ ইন ট্রানজিট, ঠিক না? সবাই ঘুমায় পড়ে। না ঘুমাই না, আমি তো ওই কথা শুনে লিখে বসে এই আপনার যে একটা মারুফের একটা ডায়লগ আছে যে সবার ঘুম পায় আমার ঘুম পায় না আর কি। মানে একটা মারুফের ডায়লগ শুনবেন আজকে গিয়ে, যে সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না। এটা দিয়ে সার্চ দিবেন, বুঝছেন? তো ব্যাপারটা এরকম লাগতেছে যে আপনারা অনেক কষ্ট করে ক্লাস করাচ্ছেন, and I am just enjoying the show. আপনারা সবাই খুব বোর্ড, সবার ঘুম পাচ্ছে এক্সেপ্ট মি, আমার ঘুম পাচ্ছে না। তাহলে আমার ফার্স্ট ফর দ্য ক্যাশ ইন ট্রানজিট, রাইট? তাহলে আমার ক্যাশ ইন ট্রানজিট কত? 2500। তাহলে ও সরি 2500 এর আমার এন্ট্রিটা কি হবে? ব্যাংক ডেবিট ব্যাংক ডেবিট and receivable ক্রেডিট। credit, right? Okay. Now second হচ্ছে for remaining কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। তাহলে রিমেইনিং কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স কত থাকে? 1500। 4000 মাইনাস 2500, 1500। এর ডাবল এন্ট্রি কি হবে? পেয়েবল, ডেবিট পেয়েবল কার অ্যাকাউন্টে আছে? সুজানস। ডেবিট রিসিভেবল কার অ্যাকাউন্টে আছে? কার্লস। ক্রেডিট, রাইট? দ্যাটস ইট। তাহলে এখান থেকে আমরা আসলে কি করলাম কাজটা? আমরা যে কাজটা করলাম এই কাজটা আমরা এই ওয়ার্কিং এর মাধ্যমেও দেখাতে পারি, মানে এই ওয়ার্কিং হলে আমার জন্য ইজিয়ার, আমি বুঝতে পারলাম পুরো পিকচারটা কি দাঁড়ালো। অথবা আমি এই ওয়ার্কিংটা না করে আমি সরাসরি একদম ডিরেক্টলি আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন যখন করব তখন আমি এই কাজটা করে ফেলতে পারি। মানে এটার জন্য আমাকে আলাদা করে আসলে ওয়ার্কিং না করলেও খুব একটা প্রবলেম ছিল না। দেখেন এখানে আমরা করেছিলাম কাজটা, কি করেছিলাম? ফার্স্ট 19,000 20,000 লাইন বাই লাইন অ্যাড করেছি। এটা কোত্থেকে পেয়েছি আমি 19,000 আর 20,000? এই যে, রাইট? ফার্স্টে আমরা এটা লাইন বাই লাইন অ্যাড করলাম। সেকেন্ড আমি কি করলাম? রিসিভেবল থেকে 2500 কমালাম, ওকে, এন্ড এই 2500 আমি অ্যাড করলাম কার সাথে? ক্যাশের সাথে, ওকে, ওটা আমি দেখাচ্ছি। এন্ড ফাইনালি আমি রিসিভেবল কত কমাচ্ছি? 1500, যেটা আমার কন্ট্রা ব্যালেন্স, মানে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। এই 2500 যে আমি ক্যাশ রিসিভ করেছি সেটা আমি কোথায় দেখাইছি? খেয়াল করে দেখেন, আমার প্যারেন্ট কোম্পানির যে ক্যাশ ব্যালেন্স ছিল 2000 ছিল প্যারেন্ট কোম্পানির ক্যাশ ব্যালেন্স, এই যে তার সাথে আরো 2500 আমি অ্যাড করে দিয়েছি। গট দ্য পয়েন্ট? ওকে। আর যদি আমার ক্যাশ ইন ট্রানজিট না থাকতো, সরাসরি 4000 রিসিভেবল থেকে মাইনাস হতো, পেয়েবল থেকে মাইনাস হতো। এন্ড দেন আমার যে 2500 আমি মাইনাস করছিলাম, এখানে তো আমার কারেন্ট লাইবিলিটি থেকেও আমার 1500 মাইনাস করতে হবে, ওই যে যেটা আমার আমি এখানে যে অ্যামাউন্টটা দেখাচ্ছিলাম, এই যে এই 1500, রাইট? তাহলে এটা হচ্ছে আমার সাবসিডিয়ারি কোম্পানির হ্যাঁ প্যারেন্ট কোম্পানির রিসিভেবল থেকে মাইনাস হবে। ক্লিয়ার? সো এই জিনিসটা আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিলে খুব কি প্রবলেম হবে?
ও সব কি করা যায়, আমি আপনাকে করে দিব না সমস্যা নেই। তাহলে আপনি বাদে বাকিরা ওভার করবেন। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি ক্লাস ওয়ার্ক করেন। আপনি আজকে আরো 2 ঘন্টা ক্লাসে বসে বাকি লেকচার রিভিউ করে দেখে তারপরে করে যান, এটা বেটার আই থিঙ্ক। ওকে, তাহলে এই এই কাজটাই আমরা তো এক্সেলে দেখাচ্ছি আপনাদেরকে, রাইট? আমি এক্সেলটা শেয়ার করব, বাট নট দিস উইক, পরের উইক। এন্ড বিফোর দ্যাট হোয়াট আই ক্যান এক্সপেক্ট, আপনারা আমাকে এই ওয়ার্কিংটা মানে এই 7টা ওয়ার্কিং এক্সেলে করে প্রেজেন্টেশন সহ আমি দেখাই দিচ্ছি প্রেজেন্টেশন আমরা কিভাবে করেছি, খেয়াল করে দেখেন। ফার্স্টে আমরা আসি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। আজকে 2 মিনিট ব্রেক না, শেষ, আমাদের আর ওইরকম ব্রেক দরকার নাই। ফার্স্ট হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের মধ্যে আমরা কি করলাম, জাস্ট লাইন বাই লাইন আমার প্যারেন্ট এবং সাবসিডিয়ারি গুলা অ্যাড করলাম, রাইট? সাথে আমি একটা অ্যাডজাস্টমেন্ট করেছি, এই যে O27। O27টা কোত্থেকে আসে আমরা যদি দেখি, এই যে ক্লিয়ার। এটা কি ওইভাবে লিখতে হবে না? এটা আমাকে এভাবে রেফার করতে হবে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি কিন্তু 4500 যদি আমার প্রেজেন্টেশনে জাস্ট টাইপ করে দেই, এক্সামিনার কি বুঝবে যে 4500 কিভাবে নিয়ে আসছেন আপনি? সো প্লিজ অলওয়েজ রেফার দ্য সেল। ওকে, এরপর আসেন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কি পুরোটা দেখাচ্ছি আমরা? খেয়াল করে দেখেন আমি কিভাবে দেখাচ্ছি। 98,000 মাইনাস 76,000 মাইনাস 20,000, তাহলে রিমেনিং ইনভেস্টমেন্ট কত দাঁড়াচ্ছে? শুধু 2,000। গুডউইল এটা সরাসরি কোত্থেকে চলে আসছে? ওয়ার্কিং ফ্রিতে। তাহলে এই হচ্ছে আমার ওয়ার্কিং ফ্রি। এই যে আমি যদি জাস্ট আসছে করতে তো লেখা যেটা বলবো I29, এই যে I29 I29 জাস্ট ডাইরেক্টলি লিখে দিতে হবে। জাস্ট লিখে না, আমি সেল রেফারেন্স করবো, কিভাবে করছি আমি দেখাই। ইকুয়াল দিব, দিয়ে আমি জাস্ট আমার গুডউইল কোন ক্যালকুলেশনে করেছি, কোন রেফারেন্স কোন সেলে, অ্যাট রিপোর্টিং ডেট এখানে সিলেক্ট করব, অটোমেটিক্যালি অ্যামাউন্ট এখানে চলে যাবে। এন্টারটা দিতে হবে। ওকে, নাও কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি ছিল? ইনভেন্টরি। ইনভেন্টরির সাথে আমার অ্যাডজাস্টমেন্ট একটা ছিল ওই যে আনরিয়েলাইজ প্রফিটের যে অ্যাডজাস্টমেন্ট, সেটা আমি মাইনাস করব। রিসিভেবলের সাথে অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা দেখাইলাম, ক্যাশের সাথে আমি অ্যাডজাস্টমেন্ট গুলো দেখালাম। এটা আপনি এটা যখন ম্যানুয়ালি করেন তখন এটা দেখান, বাট এটা তো আলটিমেটলি আমার রেফারেন্স করাই আছে যে কোন ওয়ার্কিং থেকে করেছি আমি, ঠিক না? এই যে এই ওয়ার্কিং থেকে করেছি, সো এটা তো আর আলাদা করে মেনশন না করলেও হয়, বিকজ এক্সামিনার অটোমেটিক্যালি বুঝতেছে যে এটা আমার ওয়ার্কিং 2.1 থেকে আসছে। সো ইটস নট ম্যান্ডেটরি যে এখানে আপনি ওইটা আবার মেনশন করছেন। তাহলে টোটাল অ্যাসেট কত? 341,650। দ্যাট শুড বি ইকুয়াল টু টোটাল ইকুইটি অ্যান্ড টোটাল লায়াবিলিটি, ঠিক না? ওকে, এখানে আমি একটা ছোট পয়েন্ট বলছি, জাস্ট অ্যালাউ মি 2 মিনিটস, এগুলো আমি শেষ করে যাই। শেয়ার ক্যাপিটাল শুধু কার্ডটা নিব, এই প্যান কোম্পানি অনলি প্যারেন্ট। রিটেন আর্নিংস এটা কার্ডটা আসছে গ্রুপ রিটেন আর্নিংস, সেটা ওয়ার্কিং 5 থেকে আসছে, রাইট? অ্যান্ড নন কন্ট্রোলিং ইন্টারেস্ট 51260, এটা কোন ওয়ার্কিং থেকে আসছে? ওয়ার্কিং 4 থেকে আসছে। ওকে, টোটাল ইকুইটি কত দাঁড়াচ্ছে? এই তিনটাকে যোগ করলে যা হয় সেটাই হচ্ছে আমার টোটাল ইয়ার্নিংস। দেখেন টোটাল ইকুইটি, এর সাথে আমার নন কারেন্ট লায়াবিলিটি কি কিছু থাকবে? না। এই যে দেখেন আমি কিন্তু নন কারেন্ট লায়াবিলিটি অটোমেটিক্যালি ক্যান্সেল করে দেখাইছি এখানে। ওকে কারেন্ট লায়াবিলিটির সাথে শুধু একটা অ্যাডজাস্টমেন্ট আছে, ওই যে 1500 এর যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। তাহলে খেয়াল করে দেখেন আমার টোটাল অ্যাসেট ইজ ইকুয়াল টু টোটাল ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি হয়েছে, ঠিক না? তাহলে পারফেক্টলি আমার ব্যালেন্স শিট স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ম্যাচ করেছে। নাও আমার একটা কোশ্চেন আপনাদের কাছে, যে যদি কোনো কারণে আপনারা এই ম্যাচটা না করতে পারেন, হোয়াট উইল ইউ ডু এক্সামে? মানে আপনার এক্সামে মিললো না, ঠিক না? মানে দেন কি করবেন? মানে আমি তো বুঝছি যে কি পাবেন, মার্ক না পাবেন সেটা ক্লিয়ার, বাট হোয়াট উইল ইউ ডু? আপনি সিনারিওটা চিন্তা করেন, আপনি এক্সাম দিচ্ছেন, ফাইনালি গিয়ে মিললো না, ওই যে একটু আগে একটা ডায়লগ দিলাম না যে সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে, weird solution আছে like sell by সাসপেন্স অ্যাকাউন্ট adjustment লিখে আর আবার গোথ্রু করবেন। ওকে, আচ্ছা এখন আমি আর যদি 3 আওয়ার্স এর এক্সাম দেয় তাই না, তাহলে আমাকে যদি কনসলিডেশনের কোশ্চেন আসে হুম, তাহলে আমাকে যে ওয়ার্কিং
and additional working দিতে কতক্ষণ টাইম পাস করতে হবে? এটার মার্ক অ্যালোকেট করা 20 মার্কের কোয়েশ্চেনের জন্য 36 মিনিটস পাবেন আপনি, মানে ম্যাক্সিমাম 40-45 মিনিটস নিতে পারেন যদি আপনি বাকি কোয়েশ্চেন অ্যাডজাস্ট করতে পারেন। এখন খেয়াল করে দেখেন, আপনি পুরো কোয়েশ্চেন করলেন, করে কি আবার গো থ্রু করবেন কোন জায়গায় মিস্টেক করছেন? এটার জন্য আপনার আলাদা করে কোনো মার্ক থাকবে আর? না হ্যাঁ এই হলো তাহলে তো 20% কোশ্চেন at least 30 মিনিট বা 36 মিনিট। হ্যাঁ 36 মিনিট, 1.8 মিনিটস পার, মানে 1.8 মিনিটস পার মার্কস আর কি, এক মার্কের জন্য 1.8 এই কোশ্চেনের মার্কটা বেশি হবে। এই কোশ্চেনটা যদি আমি আগে করে ফেলি তাহলে অন্য কোশ্চেনগুলো তাহলে আমি ডক্টর টাইম করতে পারবেন। সো আমার রিকমেন্ডেশন আমি বলে দিই, প্লিজ ডোন্ট ডেয়ার টু রিকনসাইল দ্য ব্যালেন্স অ্যাগেইন, যে কেন মিললো না সেটা কখনোই আর ডিগ ডাউন করতে যাবেন না, নেভার এভার, কোনো দরকার নাই। এই জন্য আমি যেটা করতাম, আমি কখনো টোটাল করতামই না, কারণ আমাদের একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে। আমি এটা এসএসসি এর এক্সামে কখনোই টোটাল করে দেখাইতাম না, আমি দেখাইতাম না। বাট দেখাইতে কি হয় না তাদের এটার জন্য আলাদা করে কোনো মার্ক অনেক কিছুই না, কারণ আমি দেখাইতে গেলে আমার সমস্যা, মানে মাথায় চুলকানি শুরু হবে যে মিললো না, ভালো। হ্যাঁ লাস্ট একদম এক্সামের আগে দিয়ে আসতে পারেন সাম করে, অথবা আপনি যদি এতটুকু কন্ট্রোল থাকে, বিকজ আপনারা তো আরো মেন্টালি স্ট্রং মানুষ, আপনাদের যেমন আমি খুব সাইকোলজিক্যালি খুব উইক একটা পার্সন, মানে আমার এই ধরনের জিনিস খুব বাক করে। তো আপনাদের যদি সাইকোলজি এত স্ট্রং থাকে যে মিলছে মিলে না ডাজেন্ট ম্যাটার, তাহলে ঠিক আছে আপনি করেন, বাট যেটাই করেন ভুলেও, হ্যাঁ দুইটা তো সেম মার্কস টোটাল মিলার জন্য না মিলার জন্য কোনো কিছু ডিফারেন্স করে না। কি ডিফারেন্স করবে, আপনি ওয়ার্কিং এর, সে ফর এক্সাম্পল এই ওয়ার্কিংটা আপনি ভুল করছেন, এই 500 আপনি এখানে নিয়ে আসতে পারেন না ঠিক মতো করে, মানে এই 500 এর একটা ওয়ার্কিং ভুল হয়েছে, ওই একটা ওয়ার্কিং এর যতটুকু মার্ক ওইটুকু মার্কে আপনি হারাবেন, আর কিছু হারাবেন না। বুঝতে পারছেন? সো দ্যাটস ওয়াই আমি অলওয়েজ রিকমেন্ড করি নেভার ডেয়ার টু ডু দ্য টোটাল সাম। ওকে, তাহলে দ্যাটস অল ফর টুডে। এতক্ষণ সময় নেওয়ার কথা ছিল না, বাট ফার্স্ট কোয়েশ্চেন, দ্যাটস ওয়াই আমরা একদম ডিটেলসে করার ট্রাই করেছি। এবং নেক্সট ক্লাসে হোয়াট উই উইল ট্রাই টু কভার অ্যানাদার কনসলিডেশনের একটা কোয়েশ্চেন, যেখানে আরেকটু অ্যাডিশনাল কিছু নিউ ইনফরমেশন হয়তো বা আসবে। এন্ড বিফোর দ্যাট আমরা ট্রাই করব অ্যাসোসিয়েটেড পার্টটা শেষ করে আসতে, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট। ওকে, সো এটা একটু শেষ করে তারপরে একটা কোয়েশ্চেন হয়তো বা আমরা করব, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট। ওই যে আমাদের মনে আছে ফার্স্ট ক্লাসে বলছিলাম, প্যারেন্ট, সাবসিডিয়ারি, অ্যাসোসিয়েট, লেস দেন 50%, মোর দেন 20%, ওইটা নেক্সট ক্লাস আমরা ডিসকাশন করার ট্রাই করব। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। এরকম আর কোনো টেমপ্লেট আছে নাকি এই কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের জন্য এটাই একমাত্র টেমপ্লেট। দেওয়া আছে নাকি এক্সাম হলে এরকম না, মানে আপনি হোয়াটসঅ্যাপে দিচ্ছেন এরকম কোনো টেমপ্লেট এটা তো আমরা ওই যে এক্সেল ফার্স্ট ডে যেটা করছিলাম সেটাও একই ছিল। আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে একটা এক্সেল দিয়েছিলাম না, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড, এই যে এটা। ওকে, ওয়ার্কিং এবং হ্যাঁ ওয়ার্কিং গুলাই আছে, এবং এইটার যে কোশ্চেনটা আমরা করলাম এটার অ্যান্সারটাও দেখেন। আপনারা যে কোশ্চেনটা দেখেন নাই তার বড় প্রমাণ কি জানেন, মানে আপনারা যে কোশ্চেনটা দেখে আসেন নাই তার বড় প্রমাণ হচ্ছে এটা অ্যান্সার দেওয়া আছে নাকি। দেওয়া আছে, তখনই দেখছি গতকালে যখন তো এটাই হচ্ছে, হ্যাঁ কারণ আপনার নাম্বার আমার কাছে নাই, হাউ ক্যান আই অ্যাড ইউ। এটা আপনি আগে মেসেঞ্জারে অ্যাড হয়েছেন না, মেসেঞ্জারে দেখবেন উপরের দিকে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের একটা লিংক আছে, অর ইউ ক্যান নক মি অন হোয়াটসঅ্যাপ, আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আমরা তাহলে নেক্সট, এক্সেলে যে কোয়েশ্চেনটা থাকবে এটা আপনার আরেকবার বসানো থাকবে না, জাস্ট এটা নেভিগেট করা যাবে। না কোয়েশ্চেনটা স্পেসিফিক্যালি বসানোই থাকে, বাট কোয়েশ্চেনের পার্টটা নেভিগেট করা যায়, মানে কোয়েশ্চেনের সাইজ রিসাইজ করা যায়। মানে আমার কি অ্যানসারটা ক্লাস 20 দেখো না এটা রো কলামে আমাদের করে না না না, আপনি একটা কলামে করাবেন, ভুলেও আপনি ওই যে এতগুলা কলাম করে করতে যাবেন না, যেটা আমি দেখাইছি গত ক্লাসে একটা, বাট ওটা করার দরকার নাই, বিকজ ওটাতে টাইম কনজিউম হয়। আমার যতটা, মানে আমি আপনাদের জাস্ট কনসেপ্টটা এখন টেস্ট করলাম, স্লোলি আমরা এক্সাম টেকনিকেও যাব, আরো দ্রুত কিভাবে করা যায় একটা ম্যাথ, সেটা তো আমরা যাবো। ওকে, বাট দ্যাটস দ্য ওভারঅল কনসেপ্ট কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে। এর থেকে বেশি এখন শুধু অ্যাডজাস্টমেন্ট অ্যাড হবে, নাথিং এলস। মানে হয়তো বা 7টার জায়গায় 8টা অ্যাডজাস্টমেন্ট হবে, বাট এর মধ্যেই খেলাধুলা হবে, মানে এই 5টা ওয়ার্কিং খেলাধুলা হবে। সো দ্যাটস অল ফর টুডে। সো নেক্সট ফ্রাইডেতে 3টা ইনশাল্লাহ উইথ আ কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ম্যাথ
along with associate সেটা আমরা ট্রাই করবো করার সো থ্যাংক ইউ বুঝে নাই Accept the word